আসসালামু আলাইকুম, আমি হাসিবুদ্দিন। আজকে আমি আপনাদের সামনে আসছি এসএসসি ক্র্যাশ কোর্স এর পক্ষ থেকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। এটা আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস এবং পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাস, ঠিক আছে? সো আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টার কি আপনারা সবাই জানেন। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে গতি, ঠিক আছে, মোশন। সো আমরা আজকে কী কী টপিকস কভার করবো আচ্ছা এনে লিস্টে লেখা আছে, আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারেন কী টপিকস কভার করবো। সো হচ্ছে আমাদের প্রথমে আছে গতি ও স্থিতি। আচ্ছা, গতি কী জিনিস এটা আপনারা সবাই আই হোপ জানেন। এই ধরেন মানে কোনো কিছু নড়াচড়া করাই গতি, আমি বলতে পারি স্বাভাবিকভাবে কোনো কিছু নড়াচড়া করাই গতি। যেমন হচ্ছে ধরেন আপনি হাইটটা বাজারে যাইতেছেন, আপনি স্কুল থেকে হাইটটা বাসায় যাইতেছেন, এই যে নড়াচড়া করতেছেন বা হাঁটাচলা করতেছেন, এগুলাই গতি, ঠিক আছে? গাছের পাতা নড়তেছে, এটা গতি। মানে মোট কথা, বস্তু একটা অবস্থানে স্থির না থেকে বস্তু হচ্ছে মানে অবস্থান চেঞ্জ করা। মনে করেন একটা বস্তু এখানে আছে এই অবস্থান থেকে নইরা সে এদিকে যাইতে পারে, বি অবস্থানে সে এদিকে যাইতে পারে, বি প্রাইম অবস্থানে সে এদিকে যাইতে পারে, বি ডাবল প্রাইম অবস্থানে। এই যে সে হচ্ছে মানে এর থেকে এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, বা বি প্রাইম অবস্থানে গেল, বা বি ডাবল প্রাইম অবস্থানে গেল, এগুলোই হচ্ছে মেনলি হচ্ছে অবস্থানের পরিবর্তন বা গতি, ঠিক আছে? অ্যান্ড স্থিতি কী জিনিস? স্থিতি হচ্ছে মনে করেন কোনো একটা সময় বস্তু এ অবস্থানে আছে, দেখা গেছে একটু পরে বস্তু এ অবস্থানে আছে, আরও পরে বস্তু এ অবস্থানে আছে, মানে বস্তু তার অবস্থান চেঞ্জ করতেছে না। বস্তু বা ব্যক্তি কে মানে যেই হোক, সে তার অবস্থান চেঞ্জ করতেছে না। সো হচ্ছে আমরা বলতে পারি বস্তুটি বা ব্যক্তিটি হচ্ছে স্থিতিশীল বা স্থিতি অবস্থায় আছে, ঠিক আছে? সো গতি ও স্থিতি এই জিনিসটাই সিম্পল জিনিস। আচ্ছা, ঠিক আছে। তো আই হোপ আপনাদের কভার হয়েছে, মানে আপনাদের ক্লিয়ার হয়েছে গতি ও স্থিতি কী জিনিস। আর এটা ক্লিয়ার না হলে ওটা হচ্ছে মানে স্বভাবতই আমরা সবাই বুঝি ছোটো থেকে যে হচ্ছে গতি ও স্থিতি কী জিনিস। আচ্ছা, তো হচ্ছে এরপরে হচ্ছে এটা গেল। এরপরে আমাদের কাছে আছে বিভিন্ন প্রকার গতি। এই যে মনে করেন মানে বস্তু যে তার অবস্থান পরিবর্তন করতেছে, বস্তু বিভিন্নভাবে অবস্থান পরিবর্তন করতে পারে। যেমন ধরেন একটা মানুষ এ অবস্থান থেকে যাত্রা শুরু করে এভাবে ফিরে আসছে, এ অবস্থান থেকে এইভাবে গেছে, এভাবে ফিরে আসছে। আপনি দেখতে পেতেছেন আমারটা হয়তো পারফেক্ট সার্কেল হয় নাই, বাট হচ্ছে বস্তু বা ব্যক্তি যেই ছিল এ অবস্থানে, ধরেন ব্যক্তি এ অবস্থান থেকে আবার এই অবস্থানে সার্কুলার পথে ফিরে আসছে। এটা কোন ধরনের গতি? সার্কুলার বা বৃত্তাকার গতি। ধরেন এ অবস্থানে যে ব্যক্তি ছিল সে হচ্ছে এইভাবে গেছে, ঠিক আছে? তার গতির ধরন একদিকে এক ধরনের সরলরৈখিক গতি। আবার ধরেন কি বলতে পারি, ধরেন একজন মানে এ অবস্থান থেকে ব্যক্তি একবার এখানে গেছে, আবার এখানে আসছে, ঠিক আছে? একবার এদিকে গেছে, আরেকবার এদিকে গেছে। এটার হচ্ছে পর্যাবৃত্ত গতি। মানে হচ্ছে বস্তু বা ব্যক্তি কীভাবে চলাফেরা করে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে গতি বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? তো গতি কী ধরনের হয় এখানে হচ্ছে লেখা আছে, এই যে আরও বিভিন্ন প্যাটার্নের গতি হইতে পারে, বাট হচ্ছে আপনাদের বইয়ে এই গতিগুলো আলোচনা করা আছে: সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সহলসন্ধিস্থ স্পন্দন। তাই হচ্ছে আমি এই পাঁচটা লিখলাম, আর লেখিনি, ঠিক আছে? সো হচ্ছে এই পাঁচটা কী জিনিস, কোনটা কী জিনিস আমরা হচ্ছে সিম্পলি দেখবো এখন। হ্যাঁ, সো হচ্ছে প্রথম পার্টটায় আসি আমরা। প্রথম পার্ট হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি শুনি আপনাদের মাথায় যেই শব্দটা প্রথমে আসতেছে আমি জানি সেটা হচ্ছে সরল রেখা, ঠিক আছে? সো আপনাদের গ্যাস কারেক্ট। সরলরৈখিক গতি মানে হচ্ছে বস্তু যখন তার অবস্থান পরিবর্তনের সময় সরল রৈখিক পথ অনুসরণ করে, ওইটাই সরলরৈখিক গতি। ধরেন হচ্ছে এ অবস্থানে হচ্ছে একটা ব্যক্তি বা বস্তু কিছু একটা আছে, ধরেন ব্যক্তি আছে, সে হচ্ছে সরল রৈখিক পথে বি অবস্থানে গেল, ঠিক আছে? কোন পথে গেল? তার অবস্থানটা কোন পথে পরিবর্তন করলো? এবি পথে। এবং এবি পথটা কী ধরনের পথ? সরলরৈখিক পথ। এটা কিন্তু কোনো বক্রাকার পথ না, সরলরৈখিক পথ। সো হচ্ছে এই যে এবি পথে তার গতি, এটা আমরা কী বলতে পারি? সরলরৈখিক গতি, ঠিক আছে? এবি পথে ধরেন সে এসি পথে গেল। এবি পথ মানে এমন হওয়াটা মাস্ট না যে হচ্ছে এটা ভূমির সমান্তরাল হইতে হবে। ভূমির সমান্তরাল কিন্তু না, জাস্ট হচ্ছে আদি অবস্থান আর শেষ অবস্থানের মাঝে যদি একটা সরলরেখা টানা যায় বা সরলরৈখিক হয়, ওইটাই হচ্ছে সরলরৈখিক গতি, ঠিক আছে? সো হচ্ছে গেল এটা। আচ্ছা, তো হচ্ছে সরলরৈখিক গতির পরে আমরা আসি হচ্ছে আপনার ঘূর্ণন গতি।
ঘূর্ণন গতির ইংলিশ টার্মটা হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে। আচ্ছা, সার্কুলার মোশন কী জিনিস, মানে সার্কুলার মোশন, ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন দেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে সার্কুলার দেখার সাথে সাথে তোমার হচ্ছে একটা সার্কেল একটা টাইপের একটা জিনিস আসছে, ঠিক আছে। মানে হচ্ছে সার্কুলার দেখার সাথে সাথে তোমার মাথায় সার্কেল টাইপের একটা জিনিস আসছে। সার্কেল মানে কি, বৃত্ত। আর বৃত্তের বৈশিষ্ট্য কি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে সমান দূরত্ব ঘুরে আসলে সেটা হচ্ছে একটা বৃত্ত বা বৃত্তাকার একটা পথ তৈরি হয়, ঠিক আছে। ঘূর্ণন গতিও সেম কনসেপ্ট। একটা নির্দিষ্ট বিন্দু, মনে করো এ একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুটার কেন্দ্র করে কেউ যদি মনে করো এভাবে ঘুরে আসে, ঠিক আছে, সবসময় ঘূর্ণন পথে সে এই পথটা বরাবর ঘুরতেছে, ঠিক আছে, সে এখান থেকে যাত্রা শুরু করে এই পথটা বরাবর ঘুরতেছে এবং এই পথের প্রত্যেকটা বিন্দু এ বিন্দু থেকে সমান দূরত্ব মানে সমান দূরবর্তী হইতে হবে এবং তাইলেই এই গতিটা ঘূর্ণন গতি হবে। মনে করো এ বিন্দুতে এ একটা বিন্দু, ঠিক আছে, এবং বি বিন্দুতে হচ্ছে কোনো একটা ব্যক্তি হচ্ছে দাঁড়ানো আছে, ঠিক আছে। এ বিন্দুর সাপেক্ষে ধরো বি বিন্দুর দূরত্ব হচ্ছে মনে করো এনে 5 মিটার, ঠিক আছে। তো সে এমনভাবে যাত্রা শুরু করলো, সে সমদূরত্ব বজায় রেখে যাত্রা করতে চায়, এ বিন্দুরে সমদূরত্ব বজায় রেখে সে গতিশীল হতে চায় বা সে মানে চলতে চায়। তো সে বি অবস্থান থেকে মনে করো সি অবস্থানে গেল। তো সংজ্ঞা অনুসারে এই জায়গাটা হচ্ছে তোমার 5 মিটার হইতে হবে, ঠিক আছে। ধরো সে সি অবস্থান থেকে ডি অবস্থানে গেল, এরপর হচ্ছে মনে করো ই অবস্থানে গেল, এরপরে এফ অবস্থানে গেল, এরপরে হচ্ছে ধরো জি অবস্থানে গেল। তো সংজ্ঞা অনুসারে ধরো যেহেতু বলছে সমদূরবর্তী শর্ত, সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে তোমার 5 মিটার হইতে হবে এবং হচ্ছে ধরো এই জায়গাটা হচ্ছে তোমার 5 মিটার হইতে হবে। প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব 5 মিটার করে হইতে হবে, তাইলেই হচ্ছে এটা সমদূরবর্তী হবে, ঠিক আছে। সো হচ্ছে চলন গতির শর্ত এটাই, মানে সে যাত্রাপথে সে অলওয়েজ এ বিন্দু থেকে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখবে। আচ্ছা, তো হচ্ছে আমি যদি এগুলা মুছে সেটা আমি হচ্ছে সার্কেলটা কমপ্লিট করি, তাহলে হচ্ছে আমরা এরকম পাবো আর কি, যে হচ্ছে এই পথে এইভাবে ঘুরতেছে। আচ্ছা, এটা একটা সার্কেল আর কি, আমার হচ্ছে সার্কেলটা সুন্দর হয়নি। সো হচ্ছে ঘূর্ণন গতির মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে সার্কুলার মোশন আর কি। এবার হচ্ছে আমরা হচ্ছে চলন গতিতে যাব। সো হচ্ছে 3 নাম্বার পার্ট, চলন গতি। চলন গতি কী জিনিস? চলন গতি হচ্ছে চলন গতির ইংলিশ টার্মটা বললে হচ্ছে তোমরা একটু কনফিউশনে পড়ে যাবে। ট্রান্সলেশনাল মোশন, যেহেতু ট্রান্সলেশন শব্দটার সাথে তোমরা আসলে পরিচিত না ক্লাস 9-10, সো হচ্ছে ইংলিশ টার্মটার দিকে আমি না যাই, বাট তোমরা জানে রাখো চলন গতি মানে হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে। চলন গতি হচ্ছে এরকম ধরনের গতি, ধরো একটা বক্স, ঠিক আছে, একটা বক্স, এই বক্সটারে তুমি হচ্ছে এদিকে ঠেলতেছো। তো বক্সের উপর আমি হচ্ছে 2টা বিন্দু নেই, মনে করো এই বক্সের উপর একটা বিন্দু এ, একটা বিন্দু বি। আচ্ছা, যখন তুমি বক্সটার এদিকে ধাক্কা দিতেছো, বক্সটা এদিকে চলতেছে, চলার ক্ষেত্রে বক্সের উপর এ বিন্দুটাও তো এদিকে চলতেছে, বি বিন্দুটাও একই দিকে চলতেছে। এখানে যদি আমি একটা সি আর একটা বিন্দু নেই, সি বিন্দুটাও কোন দিকে চলতেছে, এইদিকে। মানে দেখতেছো প্রত্যেকটা বিন্দু বক্সের একই দিকে চলতেছে। এই যে একই দিকে যে চলে, কোনো গতির ক্ষেত্রে যদি একটা বস্তুর প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা বিন্দু একই দিকে গতিশীল হয়, ওটার হচ্ছে আমরা চলন গতি বলতে পারি, ঠিক আছে। সেম টাইমে যখন সবাই একই দিকে চলে, ঠিক আছে, তখন হচ্ছে ওটার আমরা চলন গতি বলতে পারি। আচ্ছা, তখন তোমার মানে প্রশ্ন আসতে পারে, ভাই আমি আমার লাইফে যত ধরনের গতি দেখি সব গতি তো চলন গতি, ঠিক আছে। তোমার কনসেপ্ট মানে মোটামুটি ঠিক আছে, বাট অ্যাকচুয়াল না। যেমন হচ্ছে আমি যদি এখানে হচ্ছে একটা এক্সাম্পল নেই, ধরো একটা গাড়ি চলতেছে, ঠিক আছে, ধরো এরকম একটা গাড়ি, আমার গাড়িটা আসলে সুন্দর হয়েছে না। গাড়ি চলতেছে, চলার ক্ষেত্রে গাড়ির উপর এই একটা কোণা, ধরো বি আর একটা কোণা নিলাম, এই কোণাগুলো গাড়িটা হচ্ছে এদিকে চলতেছে, এ কোণা আর বি কোণা প্রত্যেকেই হয়তো একই দিকে গতিশীল, ঠিক আছে। এই পার্টটা হয়তো বা চলন গতিতে আছে, বাট চাকাগুলা কিন্তু চলন গতিতে নাই, ঠিক আছে। চাকাগুলা এভাবে ঘুরতেছে, সাপোজ চাকাগুলা কোন দিকে কীভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। তো এইভাবে ঘোরার ফলে, আচ্ছা আমি গাড়ির চাকা দিয়ে নিই সুন্দরভাবে, এভাবে ঘোরার ফলে সাপোজ এই কোণাটা যখন ঘুরতেছে, এই কোণাটা কোন দিকে গতিশীল হইতে চাইতেছে, এইদিকে, বাট এই কোণাটা কোন দিকে গতিশীল, এইদিকে।
এই কণাটা কোন দিকে গতিশীল, এখানে আরেকটা কণা যদি আমি নিই, এই কণাটা এদিকে গতিশীল এবং মানে ঠিক আছে। তার মানে তুমি দেখতেছো একটা চাকার উপরে বিভিন্ন কণা বিভিন্ন দিকে গতিশীল। এটা কোন ধরনের গতি তাইলে? এটা চলন গতি নয়। গাড়ির উপরের পার্টটা, উপরের যে বডিটা, ওইটা চলন গতি, বাট এই গতিটা চলন গতি না। তার মানে তুমি তোমার লাইফে যেই সকল গতিতে, সব গতি কিন্তু চলন গতি না। আমি যদি আরেকটা ভালো একটা এক্সাম্পল নিই, হচ্ছে ফ্যানের পাখার দিকে যদি তুমি লক্ষ্য করো, এই যে ফ্যানের 3টা পাখা সাপোজ, ঠিক আছে। সো ফ্যানটা হচ্ছে মনে করো এইভাবে ঘুরতেছে আর কি। ফ্যানটা কীভাবে ঘুরতেছে? ক্লকওয়াইজ ঘুরতেছে। সাপোজ ধরো ক্লকওয়াইজ ঘুরতেছে, তো ক্লকওয়াইজ বলতে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। সো ঘোরার ক্ষেত্রে ধরো আমি ফ্যানের উপর এখানে একটা কণা নিলাম, এই কণাটা কোন দিকে গতিশীল? এদিকে। এখানে একটা কণা নিলাম, এই কণাটার নাম দিলাম আমি, এই কণাটার নাম দিলাম হচ্ছে বি কোন দিকে গতিশীল? এদিকে। এই কণাটার নাম দিলাম হচ্ছে সি কোন দিকে গতিশীল? এদিকে। দেখছো 3টা কণা কি একই দিকে গতিশীল? ফ্যানের উপর 3টা কণা 3 দিকে গতিশীল, ঠিক আছে। সো হচ্ছে এই গতিটা চলন গতি না, বুঝছো? আবার ধরো এই ফ্যানের উপর এখানে একটা বিন্দু নিলাম ই, এই বিন্দু নিলাম এফ। দেখো তো এই বিন্দুটা কোন দিকে গতিশীল? এই বিন্দুটা একই দিকে গতিশীল না? এই ই এফ মানে হচ্ছে এই 2টা বিন্দু একই দিকে গতিশীল, এই জন্য হচ্ছে এটা হচ্ছে চলন গতি বলতে পারি আমরা, ঠিক আছে। 3টা ডানার মধ্যে প্রত্যেকটা, আমি যদি একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা ডানা নেই, একটা আলাদা ডানার উপর আমি ই এফ আর ডি বিন্দু নিছি, ই এফ আর এ বিন্দু নিছি, দেখো প্রত্যেকটা কোণায় কিন্তু চলন গতিতে আছে বা একই দিকে গতিশীল আছে। কিন্তু আমি যদি আলাদা আলাদা পাখা নিই, ধরো হচ্ছে আলাদা আলাদা ডানা নিই, এই একটা ডানা নিলাম, এই একটা ডানা নিলাম, এই ডানার উপর একটা বিন্দু বি, এই ডানার উপর একটা বিন্দু এ নিলাম, বা ই নিলাম, বা এফ নিলাম, দেখো এগুলা কি মানে এই 2টা ডানার কণাগুলা কিন্তু ভিন্ন ভিন্ন দিকে গতিশীল, কিন্তু একটা ডানার প্রত্যেকটা কোণা একই দিকে গতিশীল, ঠিক আছে। মানে হচ্ছে একটা ডানার প্রত্যেকটা কোণা চলন গতিতে আছে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো পুরা ফ্যানের 3টা ডানা হচ্ছে একসাথে চলন গতিতে নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতিতে। 4 নম্বরে আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির ইংলিশটা যদি আমি লিখি, এটারে বলে হচ্ছে পিরিয়ডিক মোশন, ঠিক আছে। পিরিয়ডিক মোশন। আচ্ছা, মোশনটা আমি লিখলাম না, পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। এখন পর্যায়বৃত্ত নামটা দেখার পরে আসলে তোমার কি মনে হইতেছে? দেখো, পর্যায়বৃত্ত নামটা যদি আমি ভাঙাই, আমরা 2টা ওয়ার্ড পাই, একটা হচ্ছে পর্যায় বা একটা নির্দিষ্ট সময়, পর্যায়কাল বা একটা নির্দিষ্ট সময়। আরেকটা যে জিনিস পাই এটা হচ্ছে আবৃত্ত, বা ধরো হচ্ছে আবৃত্ত বা রিপিটেটিভ, মানে রিপিট, ঠিক আছে, বারবার রিপিট করতেছে, বা বৃত্তাকার সার্কুল, মানে বৃত্ত মানে তো হচ্ছে রিপিট করতেছে এরকম কিছু। সো হচ্ছে পর্যায়বৃত্ত মানে হচ্ছে পর্যায়কাল থাকবে এবং হচ্ছে রিপিট হইতে থাকবে, এই 2টা জিনিস, ঠিক আছে। সো হচ্ছে আসলে আমরা কী বুঝি পর্যায়কাল বলতে, আসলে আমরা কী বুঝি, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে পর্যায়কাল বা পর্যায়বৃত্ত গতি বলতে আসলে কী বুঝি আমরা। সো পর্যায়বৃত্ত গতি হচ্ছে ওই সকল গতি, ধরো আচ্ছা আমি একটা সার্কুলার গতির উদাহরণ নিই। ধরো একটা বিন্দু, এ বিন্দুরে কেন্দ্র করে বি, মানে বি অবস্থানে একটা মানুষ আছে, একটা মানুষ এভাবে ঘুরে আসলো, ঠিক আছে। এভাবে ঘুরে আসতে তার হচ্ছে মনে করো 5 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। সে বি বিন্দুতে আইসা সে থামলো না, আবার ঘুরে আসলো, আবারও তার 5 সেকেন্ড লাগলো, সে আবার ঘুরে আসলো এভাবে, ঠিক আছে। তার হচ্ছে মনে করো আবারও 5 সেকেন্ড লাগলো। দেখো তো সে বিবিন্দুটারে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে, দেখো ঘুরে আইসা সে বিবিন্দুরে কোন দিক থেকে অতিক্রম করতেছে? এই দিক থেকে অতিক্রম করতেছে না, একটা নির্দিষ্ট দিক থেকে এবং একটা নির্দিষ্ট সময় পর পর বারবার হচ্ছে অতিক্রম করতেছে, ঠিক আছে। এই যে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে একটা বিন্দুরে বারবার, এটারই হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। এখন এই জিনিস দেখার পরে হচ্ছে তোমাদের মাথায় একটা কনসেপ্ট সেট হয়ে যেতে পারবে যে ভাই পর্যায়বৃত্ত গতি কি বৃত্তাকার গতি? না ভাই, পর্যায়বৃত্ত গতি হওয়ার শর্ত বৃত্তাকার গতি হইতে হবে এরকম কোনো শর্ত নাই। ধরো হচ্ছে আমি এরকম একটা গতি নিতে পারি, এই ধরো আয়তাকার একটা ক্ষেত্র নিতে পারি, হ্যাঁ ঠিক আছে। একটা মানুষ মনে করো এই বি অবস্থান থেকে এ অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সেইভাবে ঘুরে আসলো, আয়তাকার ক্ষেত্রটার হচ্ছে প্রত্যেকটা বাহু ধরে ঘুরে আসলো, এখানে আসলো, মনে করো তার হচ্ছে 3 সেকেন্ড লাগছে, সে আবার ঘুরে আসলো, ঘুরে আসতে মনে করো তার আবারও 3 সেকেন্ড লাগছে, ঠিক আছে। দেখো একটা নির্দিষ্ট দিক থেকে বারবার এই বিন্দুটা অতিক্রম করতেছে এবং 3 সেকেন্ড পরে পরে অতিক্রম করতেছে এবং বারবারই অতিক্রম করতেছে, তাহলে এটাও একটা পর্যায়বৃত্ত গতি, বুঝছো?
পর্যাবৃত্ত গতি হইবার শর্ত কোনো মানে শর্ত হচ্ছে গিয়ে সে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে এবং বারবার অতিক্রম করতে হবে। কিন্তু কি পথে অতিক্রম করতেছে ওইটার উপর হচ্ছে ওইটার উপর পর্যাবৃত্ত গতি হবে কি হবে না সেটা ডিপেন্ড করে না, ঠিক আছে। এখন দেখো তোমার মানে তোমাদের এই উদাহরণটা দেখার পরে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন এসে পড়তে হয় যে হচ্ছে পর্যাবৃত্ত গতি কি শুধু আমরা এ বিন্দুর ক্ষেত্রে বলতেছি? না ভাই, এ বিন্দুর ক্ষেত্রে না। মনে করো এখানে হচ্ছে একটা বিন্দু সি নিলাম, সি বিন্দুরে মনে করো এই যে চলতেছে, চলার ক্ষেত্রে সি বিন্দুরে যদি মনে করো একটা নির্দিষ্ট সময় পরপর এটা হচ্ছে ক্রস করা যায়, সি বিন্দুরে একটা নির্দিষ্ট সময় পরপর ক্রস করা যায়, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরো এর নাম একটা আয়তাকার ক্ষেত্র নিয়ে মানে আয়তাকার ক্ষেত্র নিয়ে আসা দেখালাম। আমি হচ্ছে এরকম একটা ত্রিভুজাকার ক্ষেত্র নিয়ে দেখাতে পারি, ঠিক আছে। মনে করো হচ্ছে এ বি, সরি আমার আসলে এখানে মানে ইয়া করার দরকার নেই, তুমি দেখতে পাইতেছো যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, কেউ গেল, এদিকে গেল, আবার এদিকে আসলো, আবার এদিকে আসলো, ঠিক আছে। মনে করো প্রথমবার আসতে এই বিন্দুটা অতিক্রম করতে মনে করো না 3 সেকেন্ড লাগে, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরো আবার গেল, আবার এদিকে গেল, আবার এদিকে আসতে মনে করো 3 সেকেন্ড লাগে। দেখো তো একটা নির্দিষ্ট দিক থেকে এটা এ বিন্দুটার অতিক্রম করা হইতেছে না বারবারে, এদিক থেকে অতিক্রম করা হইতে 3 সেকেন্ড পর পর অতিক্রম করা হইতেছে, বারবার অতিক্রম করা হইতে, তার মানে এটা কী ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। ঠিক আছে, মানে সম্পূর্ণ গতিটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কিন্তু শুধু এ বিন্দুর জন্য না, এই গতিপথের মানে প্রত্যেকটা বিন্দুর জন্যই এই গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে একটু আগে একটা সার্কেলের উদাহরণ দিয়েছিলাম, ভাই সার্কুলার গতি কি পর্যাবৃত্ত গতি, বা পর্যাবৃত্ত গতি কি সার্কুলার গতি, বা হচ্ছে ঘূর্ণন গতি? ওরকম তোমার মনে একটা প্রশ্ন আসতেছে। আনসারটা হচ্ছে দিবার আগে আমি চিত্রায়কানি মনে করো এ বিন্দুরে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখা ধরো হচ্ছে বি অবস্থান থেকে কেউ হচ্ছে যাত্রা শুরু করছে। প্রথমবার এইভাবে ঘুরে আসতে তার মনে করো হচ্ছে তোমার মানে বি অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথমবার আবার বি অবস্থানে আসতে তার মনে করো হচ্ছে তোমার সময় লাগছে হচ্ছে ধরো 5 সেকেন্ড। এরপর আবার দ্বিতীয়বার তার ঘুরে আসতে সময় লাগছে মনে করো সম্পূর্ণ পথ ঘুরে আসতে তার সময় লাগছে মনে করো 6 সেকেন্ড। দেখো প্রথমবার 5 সেকেন্ড লাগছে, এরপরের বার 6 সেকেন্ড লাগছে। এটা কি পর্যাবৃত্ত গতি হওয়ার শর্ত ফিল আপ করতে আছে? পর্যাবৃত্ত গতি হওয়ার শর্ত ছিল একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করা। বিবিন্দুরে এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে, বাট নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করতেছে না। প্রথমবার করছে 5 সেকেন্ড পর, এরপরবার করছে 6 সেকেন্ড পর, তার মানে হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত গতি না। কিন্তু যদি এমন হয় প্রথমবার অতিক্রম করছে 5 সেকেন্ড পর, দ্বিতীয়বার 6 সেকেন্ড না, দ্বিতীয়বারও 5 সেকেন্ড পর অতিক্রম করছে, তৃতীয়বার আবার অতিক্রম করছে, এইভাবে ঘুরে আইসা তৃতীয়বারও 5 সেকেন্ড পর অতিক্রম করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো 3বারই 5 সেকেন্ড পর অতিক্রম করছে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে বারে বারে অতিক্রম করতেছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে এই সার্কুলার গতিটা বা এই ঘূর্ণন গতিটা হবে হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল সন্ধিত গতি, ঠিক আছে। তো সরল সন্ধিত গতির ইংলিশ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন দেখো সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে এক ধরনের তোমার পর্যাবৃত্ত গতি। তো এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি, সেটা আলোচনার আগে আমরা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল নিই সরল সন্ধিত স্পন্দন গতির। একটা সিম্পল এক্সাম্পল হতে পারে হচ্ছে তোমার দোলনার গতি। তোমাদের দোলনার মানে দোলনায় দোল খাওয়ার অভিজ্ঞতা তোমাদের সবারই কম বেশি আছে। ধরো একটা কোনো একটা অবলম্বন বা কোনো একটা রড বা হচ্ছে কোনো একটা অবলম্বন দণ্ড যাই বলো, এখানে হচ্ছে একটা রশি টাঙানো আছে, রশি টাঙায় এখানে একটা হচ্ছে একটা চেয়ার বা কিছু একটা টাঙায় দোলনা বানানো হয়েছে, দোলনার উপর একটা মানুষ বসা আছে। সো হচ্ছে প্রথমে এ অবস্থানে আছে, তুমি যা এসে পিছন থেকে দোলনাটা হচ্ছে এইদিকে ধাক্কা দিলা, তো ধাক্কা দিলে কী হইব? প্রথমে হচ্ছে মানুষটা এর থেকে বিতে যাবে, বিতে যাওয়ার সময় তার ব্যাগ এতে কিন্তু যখন ধাক্কা দিবা ব্যাগ কী হবে? সর্বোচ্চ। এবং বিতে যাওয়ার পথে যেহেতু দোলনাটা উপরে দিকে উঠতেছে, আস্তে আস্তে কী হবে? ব্যাগ কমতে থাকবে, কমতে এখানে ব্যাগ শূন্য হওয়ার পরে যেহেতু এ বিন্দুটা নিচে, সবচেয়ে নিচে, তার মানে কী হবো? মানে হচ্ছে আমরা তো বুঝতেই পারি যে হচ্ছে আবার এই অবস্থানে আসার ট্রাই করবো, আস্তে আস্তে এই অবস্থানে আসবো, আস্তে আস্তে ব্যাগ সর্বোচ্চ হবে। এরপরে আবার আস্তে আস্তে সি অবস্থানে যাবো, যেহেতু এখানে এদিকে হচ্ছে একটা ব্যাগ সর্বোচ্চ ধরনের একটা ব্যাগ আছে, সো হচ্ছে আস্তে আস্তে সি বিন্দুতে যাবো, সি বিন্দু থেকে আবার হচ্ছে এটা হচ্ছে এ বিন্দুতে যাবো, এবং এ বিন্দু হয়ে আবার হচ্ছে বি বিন্দুতে যাবো। এরপরে আবার বি বিন্দু থেকে আস্তে আস্তে সি বিন্দু থেকে বি বিন্দু। দেখো তো প্রথমে হচ্ছে এটা এ বিন্দু থেকে এর থেকে বি বিন্দুতে গেছিলো, বির থেকে সি এর দিকে আসছে, সির থেকে আবার এ এর দিকে গেছে, একবার গেল। মনে করো এই এর দিকে যাইতে বা এ বিন্দুরে ক্রস করতে তখন হচ্ছে মনে করো 2 সেকেন্ড টাইম লাগছে। এরপরে এর থেকে আবার বিতে গেল, বির থেকে সিতে গেল, সির থেকে আবার এর ক্রস করলো, এখানে ক সেকেন্ড টাইম লাগবো?
ইন্টুইশন নিলে তুমি বুঝতে পারো যে এখানে হচ্ছে 2 সেকেন্ডের মতোই লাগবে। দেখতেছ মানে এ বিন্দুটার একটা নির্দিষ্ট টাইম পরে পরে অতিক্রম করতেছে, ঠিক আছে? সি এর দিক থেকে এ বিন্দুর একটা নির্দিষ্ট টাইম পরে পরে অতিক্রম করতেছে এবং হচ্ছে এই অতিক্রম করতে 2 সেকেন্ড করে টাইম লাগবে। তার মানে বুঝতেছো এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? বাট এটা কি শুধু সি এর দিক থেকেই এর একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, বি এর দিক থেকে করতেছে না? ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, প্রথমে হচ্ছে বিতে গেল, এরপরে আবার অতিক্রম করলো, ঠিক আছে? এরপরে হচ্ছে যাইতে যাইতে সিতে আসলো, সিট থেকে অতিক্রম করলো, ঠিক আছে? সিট থেকে অতিক্রম করলো 2 সেকেন্ড পরে, আবার বিতে গেল, আবার অতিক্রম করলো, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর পর দেখছো যে হচ্ছে বি থেকে এর দিকে আইসা এর অতিক্রম করা হইতেছে। তার মানে এটা এই পার্টটারও তো আমি একটা পর্যাবৃত্ত গতি বলতে পারি। দেখো এ বিন্দুরে সি বিন্দুর দিক থেকে একবার অতিক্রম করা হইতেছে, আবার হচ্ছে বি বিন্দুর দিক থেকে অতিক্রম করা হইতেছে, মানে বিপরীত দিক থেকে অতিক্রম করা হইতেছে বারবারই, একবার সি থেকে একবার বি থেকে। এই যে বিপরীত দিক থেকে বারবারই অতিক্রম করা একটা নির্দিষ্ট সময় পর পর, এটা হচ্ছে স্পন্দন গতি, বা হচ্ছে তুমি মানে সরল ছন্দিত স্পন্দন গতি সিম্পলি বললে, ঠিক আছে? মানে বিষয়টা কি, মানে পর্যায়বৃত্ত গতি আর সরল ছন্দিত স্পন্দন গতির মধ্যে আসলে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে দেখো মানে দুলনার ক্ষেত্রে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে গেছে, বি থেকে এতে আসার পথে এটা হচ্ছে এই দিক বরাবর এর অতিক্রম করছে, এবং সি বিন্দু থেকে আসার পথে এটা হচ্ছে এই দিক বরাবর এর অতিক্রম করছে, দুইবার বিপরীত দিক থেকে অতিক্রম করছে, ঠিক আছে? আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শুধু হচ্ছে তোমার মানে বলতে পারো এক দিক থেকে অতিক্রম করে, ঠিক আছে? সো হচ্ছে পর্যায়বৃত্ত গতি যখন এক দিক থেকে অতিক্রম করে ওটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর যখন হচ্ছে 2 দিক থেকে অতিক্রম করে নির্দিষ্ট সময় পর পর ওটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। তখন সরল ছন্দিত স্পন্দন গতির আর কী কী গতি হইতে পারে? পেন্ডুলামের গতি হইতে পারে, ঠিক আছে? পেন্ডুলাম কি করে? একবার এদিকে যায়, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, আবার আচ্ছা আচ্ছা এই এক্সাম এটা আমি মুছে ফেলি। তো সরল ছন্দিত স্পন্দনের গতির আরেকটা উদাহরণ হতে পারে পেন্ডুলামের গতি। পেন্ডুলাম আই হোপ সবাই দেখছো, পেন্ডুলামের মাথার মধ্যে কী জানে একটা টাঙানো থাকে বল টাইপের। এটা পেন্ডুলাম একবার এদিকে যায়, আবার হচ্ছে এদিকে যায়, আবার এদিকে যায়, আবার এদিকে যায়। দেখছো একটা নির্দিষ্ট সময় পর পর কতক্ষণ এদিকে গেছে, এদিক থেকে আবার এদিকে আসছে, আবার এদিকে গেছে, এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে? তুমি দেখতেছো যে হচ্ছে উপর এদিক থেকে একবার অতিক্রম করে, আবার হচ্ছে এদিক থেকে একবার অতিক্রম করে। এই মূলবিন্দুটারে আমি যদি একটা মূলবিন্দু ধরি, একটা নির্দিষ্ট বিন্দুর একটা মানে 2 দিক থেকে অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট সময় পর পর, তাহলে হচ্ছে এটা একটা সরল ছন্দিত স্পন্দন গতি। এই ধরনের আরও গতি হতে পারে স্প্রিংয়ের গতি, ঠিক আছে? মনে করো তুমি এখানে একটা স্প্রিং নিলা, এটা একটা স্প্রিং, এখানে হচ্ছে একটা ভর ঝুলাই দিলাম, ঠিক আছে? ভর ঝুলায় স্প্রিংটা হচ্ছে তুমি টান দিলা, স্প্রিংটা একটা টান দিলে কী হবো তুমি বুঝতেই পারতেছো। স্প্রিংটা একবার উপরে যাব, একবার নিচে যাব, একবার উপরে যাব, একবার নিচে যাব। দেখছো যে হচ্ছে স্প্রিংয়ের যে সাম্যাবস্থা এটারে হচ্ছে প্রথমে নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় একবার অতিক্রম করে, আবার উপর থেকে নিচে আসার সময় অতিক্রম করে, ঠিক আছে? সো হচ্ছে এটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন গতি। তোমার বই আরও অনেক ধরনের গতি আছে, যেমন হচ্ছে আমি যখন কথা বলতাছি তখন হচ্ছে আমার মানে ভোকাল কর্ড থেকে যে হচ্ছে একটা সাউন্ড উৎপন্ন হইতেছে, বা ভোকাল কর্ড আসলে মানে ভোকাল কর্ড থেকে বায়ুর একটা প্রেশার করা হইতেছে। সো হচ্ছে বাতাসের কণাগুলো সংকুচিত হইতেছে, এরপরে আচ্ছা আবার কিছুক্ষণ পর প্রসারিত হইতেছে, এরকম আর কি। মানে হচ্ছে সংকুচন প্রসারণ, বা হচ্ছে একবার এদিকে যাও আবার এদিকে আসে, এই কাজটা করতেছে, করার মাধ্যমে হচ্ছে সাউন্ডটার হচ্ছে ছড়াই দিতেছে, দূর থেকে দূরবর্তী ছড়াই দিতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন। আচ্ছা আমরা হচ্ছে গতি দেখলাম, গতি ও স্থিতি দেখলাম এবং বিভিন্ন প্রকারের গতি দেখলাম। এবার হচ্ছে আমরা দেখব স্কেলার ও ভেক্টর রাশি, এই দুটা জিনিস কি। তো স্কেলার হচ্ছে একটা ইংলিশ শব্দ, এটার বাংলা হচ্ছে তোমার অদিক রাশি। অদিক রাশি মানে কি? অদিক মানে কি? যার দিক নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে যেই জিনিসের দিক নাই সেটাই স্কেলার, ঠিক আছে? এই ধরো তাপমাত্রা, ঠিক আছে? ধরো তাপমাত্রা হচ্ছে 98, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হতো 98.4 ডিগ্রি ফারেনহাইট মোস্ট প্রবাবলি। সো হচ্ছে এই যে তাপমাত্রা প্রকাশ করছি, আমি কি কোন দিকে তাপমাত্রা, ডান দিকে, বাম দিকে, সোজা, বায়ে, মানে কিছু কি আমার বলা লাগছে? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে বলা লাগছে না। কিন্তু আমি জাস্ট আমার কেউ জিজ্ঞেস করছে তোমার শরীরের তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। কেউ আমার জিজ্ঞেস করলো ধরো তোমার বয়স কত, ধরো আমার বয়স করলাম 22 বছর, 22 বছর। সো হচ্ছে আমার কি কোন দিককে বলা লাগছে? বলা লাগছে না। ধরো এই মোবাইলটার ওজন কত, 200 গ্রাম।
আমার কি মানে দিক বলা লাগছে? লাগে না। সো যেই জিনিস প্রকাশ করতে আমার দিক লাগে না সেটাই স্কেলার রাশি, ঠিক আছে? স্কেলার রাশির মধ্যে মানে দুনিয়াতে আমরা যা কিছু দিই এর ম্যাক্সিমামই স্কেলার রাশি। যেমন হচ্ছে তোমার কাছে কয়টা কলম আছে? 5টা। কোন দিকে কলম আছে 5টা ওইটি বলা লাগছে না, তো হচ্ছে এটা স্কেলার রাশি। বা কয় লিটার পানি আছে, বা তোমার বয়স কত, তারপর হচ্ছে ধরো আরও অনেক কিছু, তোমার ওজন কত, সবগুলো হচ্ছে স্কেলার রাশি। এখন আরেক ধরনের রাশি আছে, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। তুমি দেখেই বুঝতেছো যেহেতু রাশির আলোচনায় একটা আসছে অধিক রাশি, তার মানে হচ্ছে আরেকটা রাশি অবশ্যই সদিক রাশি হিসেবে আসবে, বা যার দিক আছে সেই ধরনের রাশি আসবে। সো স্কেলার মানে অধিক রাশি ইংলিশ হচ্ছে স্কেলার, আর হচ্ছে ভেক্টর মানে সদিক রাশি ইংলিশ হচ্ছে ভেক্টর, ঠিক আছে? সো হচ্ছে আমরা যদি লিখি ভেক্টর, ভেক্টর বা সদিক, তোমাদের বইয়ে এখন হচ্ছে মানে নাই জিনিসটা, মানে মানে সদিক ওয়ার্ডটা নাই, বাট হচ্ছে আমাদের বলাই ছিল, এরকম মুষ্ট হইলে আমাদের বলাই ছিল। সো হচ্ছে সদিক রাশি। সদিক রাশি কি? ধরো আমি হচ্ছি এ অবস্থানে দাঁড়ায় আছি, আমি এ অবস্থানে দাঁড়ায় আছি, আমার একটা ফ্রেন্ড হচ্ছে বি অবস্থানে দাঁড়ায় আছে, ঠিক আছে? এখন হচ্ছে মানে কেউ কেউ আমার কাছে জানতে চাইলো যে হচ্ছে আমার ফ্রেন্ড কোন কোন দিকে আছে, বা আমার ফ্রেন্ডের কাছে সে যাইতে চায়, ঠিক আছে? আমার ফ্রেন্ড মনে করো আমার থেকে ধরো এখান থেকে এই ধরো 10 মিটার দূরত্বে আছে, 10 মিটার না, ধরো 1 কিলোমিটার দূরত্বে আছে। সো আমি যদি তাকে বইলা দিই যে হচ্ছে আপনি 1 কিলোমিটার যান, আমার ফ্রেন্ডরে পাইবেন, আচ্ছা এটা কি সঠিক হইব? মনে করো সে হচ্ছে, তুমি ভাবতেছো যে হচ্ছে এর থেকে তো বিভিন্ন দেখা যাইতেছে, মনে করো বিভিন্ন দেখা যাইতেছে না, এখানে হচ্ছে একটা দেয়াল টেয়াল বা গাছপালা অনেক কিছু আছে, বিভিন্ন দেখা যাইতেছে না। সো হচ্ছে আমি যদি তারে বলে দিই যে হচ্ছে আপনি আমার ফ্রেন্ডের পাইতে হলে 1 কিলোমিটার যান, 1 কিলোমিটার দূরে যান, এখন সে কি 1 কিলোমিটার এদিকে যাব না এদিকে যাব, না এদিকে যাব না এদিকে যাব, কোন দিকে যাবো? সে 1 কিলোমিটার। এটা তো আমার তারা আবার বইলা দিতে দেবো, সে 1 কিলোমিটার এদিকে যায়, সে আমার ফ্রেন্ডের পাইবো, বি অবস্থানে থাকা আমার বন্ধুরে এদিকে গেলে পাইবো, এদিকে গেলে পাইবো, এদিকে। তার একটা নির্দিষ্ট দিকে যাইতে হইব। তার কোন দিকে যাইতে হইব? এর থেকে বিয়ের দিকে, ঠিক আছে? তার এর থেকে বিয়ের দিকে যাইতে হবে। তার মানে এই যে আমার একটা দিক উল্লেখ করে বলা লাগতেছে যে হচ্ছে আপনি এই দিকে যান, ঠিক আছে? শুধু আমার দূরত্ব বললেই হইতেছে না, আপনি 1 কিলোমিটার যান ওটা বললে আমার হইতেছে না, আমার বলতে হইতেছে আপনি এই দিকে 1 কিলোমিটার যান। এই যে দিক উল্লেখ করা লাগতেছে, এটা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি, ঠিক আছে? এখন কোন দিকে যাওয়া লাগবো? তার এর থেকে বিয়ের দিকে যাওয়া লাগবো, ঠিক আছে? এর থেকে বিয়ের দিক, এর থেকে বিয়ের দিক হইতে পারে এটা উত্তর দিকে, দক্ষিণ দিকে, বা পূর্ব পশ্চিমে, ঠিক আছে? এরকম, বা পূর্ব দক্ষিণ, এরকম কোনো একটা দিক হইতে পারে। আমরা হচ্ছে কোন দিক, এর থেকে বিয়ের দিক কোনটা, এটা হচ্ছে আমরা উল্লেখ করলাম না, ঠিক আছে? সো এর থেকে বিয়ের দিকে যে যাওয়া লাগতেছে, আচ্ছা কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে? এর থেকে। আর বিয়ের দিকে গেছে, এটা হচ্ছে আদি বিন্দু, এর হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু। এখন এর থেকে বিয়ের দিকে যে গেছে, এই জন্য এটা তো একটা ভেক্টর রাশি। সো হচ্ছে আমার দিকটা কিভাবে আমি প্রকাশ করবো? দিকটা প্রকাশ করবো হচ্ছে আমি এইভাবে, যে প্রথমে এলে কোন দিক দিয়ে কোন দিকে গেছে, এর থেকে বিয়ে গেছে, প্রথমে ছিল এ বিন্দুতে, গেছে বি বিন্দুতে, ঠিক আছে? এ বি লিখলাম, এরপর হচ্ছে উপরে হচ্ছে একটা এরো চিহ্ন দিয়ে দিছে, এরো চিহ্ন মানে এইদিকে, মানে হচ্ছে এরো চিহ্ন শুরু হয়েছে এর থেকে, শেষ হয়েছে মানে যাইতেছে হচ্ছে বিয়ের দিকে, তার মানে এর থেকে বিয়ের দিকে যাইতেছে, এটা বোঝায়, এভাবে বোঝায় আর কি ভেক্টরে। আচ্ছা দেখো, এখন হচ্ছে কেউ একজন মানে প্রথমে তো আমারে জিজ্ঞেস করে কোনো একটা লোক এবি পথে, এর থেকে বিয়ের দিকে, এবি পথে মানে এর থেকে বিয়ের দিকে হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে গেছে, ঠিক আছে? এখন আরেকটা লোক আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছে যে আমি কই, তো ওই আমার ফ্রেন্ড হচ্ছে বইলা দিল যে হচ্ছে আপনি এদিকে যান, আপনি হচ্ছে 1 কিলোমিটার যান, এবং কোন পথে যান? এখন কোন পথে যাইতে হবে? শুরুতে আমার ফ্রেন্ড মানে আমার যখন জিজ্ঞেস করছিল যাওয়া লাগছিল কোন দিকে, এর থেকে বিয়ের দিকে, বাট আমার ফ্রেন্ডের কাছে যখন জিজ্ঞেস করবো তার তার কোন দিকে আসা লাগবে, সে কি এবি পথে যাবো না বিয়ে পথে আসবো, বিয়ে দিকে আসবো, সে আসবো কোন দিকে? বিয়ে দিকে, বিএ দিকে। আচ্ছা এ বি আর বিএ এটার দৈর্ঘ্য সেম, এটা আমরা দেখতেছি, বাট এটার হচ্ছে দিক কি সেম? দিক কিন্তু সেম না। এবি পথমা এবি 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 দিয়ে আসলে আমরা বুঝাইতেছি এর থেকে বিয়ের দিকে গেছে, বাট বিএ মানে কি? বি থেকে এর দিকে আসছে, দুইটার কি দিক সেম আছে? দুইটার দিক বিপরীত হয়ে গেছে কেন? এই যে দুইটার দিক যে বিপরীত হয়েছে, এই জন্য হচ্ছে আমার হচ্ছে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হইব। মাইনাস চিহ্ন দিলে তখন একবার হচ্ছে এ বি আর বি এ বিপরীত, ঠিক আছে? বিপরীত দিকে যখন আমি বিপরীত মানেই মাইনাস, আমি যখন আবার মাইনাস দিতেছি এটা আবার বিপরীত হইতেছে, বিপরীত বিপরীত কি হয়ে যেতেছে? প্লাস, ঠিক আছে? মানে হচ্ছে একই দিকে।
সো হচ্ছে এখন এ বি আর বি একই দিকে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে দূরত্বের টপিক্সটায়। দূরত্ব দূরত্ব জিনিসটা শুনলে হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে মনের মধ্যে হচ্ছে একটা মানে ভাষ্য ওঠে যে সে আমার থেকে কতটুকু দূরে আছে, এটাই দূরত্ব। বাট পদার্থবিজ্ঞানে দূরত্বের মিনিংটা আরেকটু ডিপ। সো হচ্ছে কীরকম, ধরো ইয়ান হচ্ছে আমি দাঁড়ায় আছি এ, বি বিন্দুতে আমার বন্ধু দাঁড়ায় আছে বি, ঠিক আছে, বি বিন্দুতে, এবং এদের মানে আমাদের মধ্যকার দূরত্ব হচ্ছে ধরো 1 কিলোমিটার, ঠিক আছে। এখন কেউ একজন এ বিন্দু থেকে এই পথে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে আমার বন্ধুর কাছে গেল, তার হচ্ছে 2 কিলোমিটার লাগলো, ঠিক আছে। কেউ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পথে গেল, তার লাগলো হচ্ছে মনে করো 4 কিলোমিটার, ঠিক আছে। দেখো, দূরত্ব বলতে অ্যাকচুয়ালি বোঝায় অতিক্রান্ত পথ, ঠিক আছে, কতটুকু পথ অতিক্রম করা হয়েছে। সে যখন এর থেকে বিতে এই পথে গেছে, তার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। সে যখন এর থেকে বিতে এই পথে গেছে, তার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। সে যখন এর থেকে বিতে যদি এই পথে যাইতো, সেটা হয়তো কি 1 কিলোমিটার, এবং তার দূরত্ব হয়তো অতিক্রান্ত দূরত্ব 1 কিলোমিটার, ঠিক আছে। অতিক্রান্ত পথ বা দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। তার মাঝে দূরত্ব হচ্ছে অ্যাকচুয়ালি পাথ ডিপেন্ডেন্ট একটা জিনিস, মানে পাথের উপরে নির্ভর করে এর থেকে বিয়ের দূরত্ব কত, অতিক্রান্ত পাথ যতটুকু ওইটাই তার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। মনে করো এর থেকে বিয়ে যাওয়ার পথে কেউ এই পথে গেল, তার অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। দূরত্ব একটা পাথ ডিপেন্ডেন্ট জিনিস। এবার আসে হচ্ছে আমরা স্মরণে। আচ্ছা দেখো, এর থেকে বিতে সে এই পথে যাইতে পারতো, সে এই পথে গেছে, সে এই পথে যাইতে পারতো, সে চাইলে আরও অনেক আদার্স হিবিজিবি অনেক পথে সে যাইতে পারতো, ঠিক আছে। বাট এর থেকে বিয়ে যাওয়ার ক্ষেত্রে সে যদি সবচেয়ে সোজা একদম সরলরৈখিক একটা পথ অতিক্রম করে, ওটারে বলা হবে হচ্ছে স্মরণ, ঠিক আছে। তার মানে হচ্ছে স্মরণ হচ্ছে দূরত্বের একটা স্পেশাল টাইপ। মানে সে যদি একদম সরলরৈখিক পথে যায়, দেখো এর থেকে বিতে একদম সরলরৈখিক পথ কোনটা, এই এবি পথ না, এর থেকে বিতে এবি পথ না, এই এবি পথে বা এই পথে যদি কেউ যা, সেই ক্ষেত্রে হচ্ছে সেটারে আমরা স্মরণ বলবো, ঠিক আছে। আচ্ছা, সো হচ্ছে স্মরণ ইকুয়াল টু সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার তোমাদের কাছে নাকি? আচ্ছা, সো হচ্ছে আমাদের দূরত্ব গেল, স্মরণ গেল। আচ্ছা, সো হচ্ছে আমরা নেক্সট কি টপিকে, আচ্ছা তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা চিত্র এঁকে দেখাই দূরত্ব আর স্মরণে হচ্ছে আমি আরেকটা চিত্র আঁকি। মনে করো এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চিটাগাং, সরি আচ্ছা আমি এটা এত সোজা না নিয়ে হচ্ছে আমি একটু কোনাচ্ছে জানি, চিটাগাং। তো এই দুটার মাঝখানে দূরত্ব মনে করো 130-140 কিলোমিটার হবো, আমি জানি না, আমার মনে হয় 160 কিলোমিটার হতে পারে, 130 কিলোমিটার আমি ধরলাম। তো একজন হচ্ছে ঢাকা থেকে চিটাগাংয়ে এই পথে গেছে, তার যাওয়া লাগছে কত, তার যাওয়া লাগছে মনে করো 200 কিলোমিটার। তো তার ক্ষেত্রে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব ডি থেকে সি এর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। আরেকজন মনে করো এই পথে গেছে, তার লাগছে হচ্ছে মনে করো 300 কিলোমিটার। তো তার ক্ষেত্রে ওই অপর ব্যক্তির ক্ষেত্রে ডি থেকে সি এর দূরত্ব বা ডি থেকে সি এ যাওয়ার ক্ষেত্রে অতিক্রান্ত পথ বা ডি থেকে সি এর দূরত্ব 300 কিলোমিটার। আরেকজন চালাক মানুষ মনে করো সে হচ্ছে ডিসি পথে গেছে, ডি থেকে সি এর দিকে, মানে ভেক্টরভাবে যদি আমি প্রকাশ করি ডিসি পথে গেছে, তার লাগছে 130 কিলোমিটার। তার ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। যেহেতু সে সরলরৈখিকভাবে গেছে, এটার আমরা সরলরৈখিক দূরত্ব বা স্মরণ বলতে পারি। কি বলতে পারি? স্মরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিসি, ঠিক আছে। যেহেতু সে ডি থেকে সি এর দিকে সরলরৈখিক পথ একবারে, এই জন্য হচ্ছে এটা আমরা স্মরণ বলতে পারি। কিন্তু আমরা কিন্তু এই পথে গেলে কিন্তু আমরা স্মরণ বলতে পারবো না, যেহেতু এটা সরলরৈখিক না। সো ডিসি হচ্ছে 130 কিলোমিটার, ঠিক আছে। ডিসির মান 130, ঠিক আছে। ডিসির মান 130, ডিসির দিক কিন্তু 130 না, দিক উল্লেখ করতে হবে ডির থেকে সি এর দিকে, ঠিক আছে। ওকে, আমরা শুধু মান লিখছি।
এখন আমাদের মানে আমরা হচ্ছে দূরত্ব আর সরণের টপিক্সটা দেখলাম, এখন হচ্ছে আমরা দেখব দ্রুতি ও বেগ। আচ্ছা, দ্রুতি কি জিনিস বলো? আচ্ছা, মানে দ্রুতি শব্দটা শুনে হচ্ছে তোমরা দ্রুত দ্রুত একটা ফিল আসতেছে, ঠিক আছে? হচ্ছে দ্রুত মানে কি তাড়াতাড়ি, মানে হচ্ছে কাজটা একটু ফাস্ট করো এরকম টাইপের, বা কাজটা ফাস্ট বা স্লো, এটাই তো দ্রুত দিয়ে আসলে পরিমাপ করা হয়, ঠিক আছে? সো হচ্ছে দ্রুতর সাথে হয়তো বা দ্রুতির একটা সম্পর্ক আছে, যে হচ্ছে দ্রুতি দিয়ে সেরা একটা জিনিস ফাস্ট অর স্লো এটা বোঝানো হয়, ঠিক আছে? সো হচ্ছে আমি যদি নেই, ধরো এ একটা বিন্দু, একটা বিন্দু, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো 5 কিলোমিটার। এখন একজন হচ্ছে এই পথে গেল, সে অতিক্রম করলো হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? এবং সে হচ্ছে কত মিনিটে গেল? ধরো 5 মিনিটে গেছে। তাহলে সে 1 মিনিটে কতটুকু গেছে? দেখো ঐকিক নিয়ম যদি আমরা করি, 5 মিনিটে যাই 10 কিমি, 1 মিনিটে যায় 10/5, ইকুয়াল টু 2 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রতি মিনিটে সে কতটুকু যায়? 2 কিলোমিটার, ঠিক আছে? সো 1 মিনিটে কতটুকু যায়, সেটাই হচ্ছে তোমার হচ্ছে দ্রুতি বা এত মিনিট। এমন হইতে পারতো যে হচ্ছে আমার 500 মিটার দেওয়া আছে, এখানে হচ্ছে 5 মিনিটের জায়গায় হচ্ছে 5 সেকেন্ড দেওয়া আছে, বা এখানে 10,000 মিটার দেওয়া থাকতে পারে, এবং 5 মিনিটের জায়গায় 5 × 60 মানে হচ্ছে 300 সেকেন্ড দেওয়া থাকতে পারতো। সেক্ষেত্রে আমাদের কি আসলো হলে, এখানে থাকলে হলে মিটার, এখানে থাকলে হলে সেকেন্ড, তাহলে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড আইলে, ঠিক আছে? ভাগ করার পরে বুঝতেই পারতেছো। সো হচ্ছে না, মানে দ্রুতি জিনিসটা হচ্ছে আসলে একক সময়ে, ঠিক আছে? একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখো এর থেকে যখন বিতে আসছে তখন হচ্ছে সে একজন 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, আরেকজন মনে করো এর থেকে বিতে আসছে, সে হচ্ছে মনে করো 20 কিলোমিটার পথ অতিক্রম করছে, ধরো কি 10 মিনিটে, সাপোজ 10 মিনিটে, ঠিক আছে? সো তার ক্ষেত্রে দ্রুতি কী হবে? তার ক্ষেত্রে দ্রুতি হবে 20 কিলোমিটার অতিক্রম করে 10 মিনিটে অতিক্রম করে 20 কিলোমিটার, সুতরাং 1 মিনিটে অতিক্রম করে 20/10 ইকুয়াল টু 2 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে? মানে হচ্ছে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি। এখন একক সময়ে বলতে এই এককটা কি মিনিটে হইব, নাকি হচ্ছে ধরো সেকেন্ডে হইব, নাকি ঘন্টায় হইব, নাকি কিলোমিটার হইব, নাকি মিটার হইব, এটা ফিক্সড না, ঠিক আছে? যেহেতু আমরা সব হিসাব আসলে এসআই করি বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মান্য করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড আকারে রাখি, ঠিক আছে? বাট হচ্ছে একক যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো তোমার যাই দেওয়া থাক, মনে করো 60 সেকেন্ডে হচ্ছে 10,000 মিটার দূরত্ব গেছে, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু গেছে, বা 1 ঘন্টায় কতটুকু গেছে, বা 1 মিনিটে কতটুকু গেছে, এই একক সময়ে কতটুকু গেছে, এটাই হচ্ছে দ্রুতি, সোজা হিসাব। সো হচ্ছে আগের এক্সাম্পলটায় এর থেকে বিয়ের যাওয়ার ক্ষেত্রে, এই পথে যাওয়ার ক্ষেত্রে আমরা একজনের দ্রুতি দেখছিলাম হচ্ছে 2 কিলোমিটার পার মিনিট, এটার দেখছিলাম 2 কিলোমিটার পার মিনিট। আচ্ছা, এবার মানে দ্রুতির সাথে কিসের সম্পর্ক ছিল? দূরত্ব। যেমন হচ্ছে এই পথে যখন যাইতেছে তখন হচ্ছে 20 কিলোমিটার গেছে, দূরত্বটা হচ্ছে আমরা টোটাল সময় দিয়ে ভাগ করছি, তাহলে দ্রুতি পাইছি। এই পথে যখন যাইতেছিল 10 কিলোমিটার গেছিল হচ্ছে 5 মিনিটে, দূরত্বটা হচ্ছে সময় দিয়ে ভাগ করছি। আর বেগের সাথে সম্পর্ক হচ্ছে সরণ বাই সময়ের, ঠিক আছে? এখন সরণ কী জিনিস ছিল? সরণ ছিল হচ্ছে এর থেকে বিয়ের সরল রৈখিক দূরত্ব, রাইট? এখন দেখো এই পথে যে বান্দা গেছে, সে বান্দা এর থেকে বিয়ে যাওয়ার ক্ষেত্রে 10 কিলোমিটার পথ 5 মিনিটে অতিক্রম করছে, সে দূরত্ব অতিক্রম করছে 10 কিলোমিটার, বাট তার সরণ হয়েছে কত অ্যাকচুয়ালি? তার সরণ কিন্তু এই সরল রৈখিক দূরত্ব বা 5 কিলোমিটার, ঠিক আছে? সে 5 মিনিটে গেছে 5 কিলোমিটার, ঠিক আছে? সুতরাং সে 1 মিনিটে কতটুকু গেছে? 1 মিনিটে বা একক সময় সে গেছে 5/5
কিলোমিটার বাই মিনিট, ঠিক আছে, বা 1 কিলোমিটার। দেখতেছ, সে 1 মিনিটে তার স্মরণ কতটুকু হয়েছে, এটারে কি বলে, ব্যাগ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা পাইতাছি তার ব্যাগ হচ্ছে 1 কিলোমিটার পার মিনিট। একটু আগে তার দ্রুতি পাইতাছিলাম হচ্ছে 2 কিলোমিটার পার মিনিট, আর এখন ব্যাগ পাইতাছি কত, 1 কিলোমিটার পার মিনিট। ব্যাগ অলওয়েজ সরলরৈখিকভাবে হিসাব করতে হবে। এখন যখন আরেক বান্দা যখন এই পথে গেছে, এই পথে সে 20 কিলোমিটার গেছে, ঠিক আছে, 20 কিলোমিটার তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা তার অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, বাট তার কিন্তু স্মরণ কিন্তু 20 কিলোমিটার হয় নাই। স্মরণ আমরা কি জানতাম, স্মরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব। এর থেকে বিয়ের সরলরৈখিক দূরত্ব কত, 5 কিলোমিটার। তার মানে সে 5 কিলোমিটার গেছে 5 মিনিটে, বা 5 মিনিটে যায় 5 কিমি, সুতরাং 1 মিনিটে যায় 5 কিমি বাই 5 মিনিট ইকুয়াল টু 1 কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, এই বান্দারও হচ্ছে একটু আগে আসছিল, দ্রুতি আসছিল 2 কিলোমিটার পার মিনিট, এখন আসছে 1 কিলোমিটার পার মিনিট। মানে টোটাল হিসাব হচ্ছে, আচ্ছা আমি যদি আবার একটু মানে সুন্দরভাবে জিনিসটা একটু সম্পর্কটা লিখি, সুন্দরভাবে যদি আমি হচ্ছে দ্রুতি কি আর ব্যাগের হচ্ছে জিনিসটা লিখি, আমরা হচ্ছে দ্রুতি সমান কি দেখতে পাইছিলাম, দ্রুতির সাথে কিসের সম্পর্ক ছিল, অতিক্রান্ত দূরত্ব। একজন হচ্ছে 20 কিলোমিটার গেছিল, আরেকজন 10 কিলোমিটার গেছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে দ্রুতি পাথ ডিপেন্ডেন্ট। দ্রুতির সাথে সম্পর্ক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়ের। আর ব্যাগের সাথে কিসের সম্পর্ক, ব্যাগের সাথে সম্পর্ক হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আর এই সরলরৈখিক দূরত্বটা আমরা কি বলি, স্মরণ। ঠিক আছে, তার মানে হচ্ছে ব্যাগ সমান স্মরণ বাই সময়। কতটুকু স্মরণ হয়েছে, কতটুকু সময়, বা একক সময়ে কতটুকু স্মরণ হয়েছে, এটা ব্যাগ। আর একক সময়ে কতটুকু দ্রুতি হয়েছে, সরি একক সময়ে কতটুকু অতিক্রান্ত দূরত্ব হয়েছে, ওটা হচ্ছে দ্রুতি। সো হচ্ছে এই পার্টটা আমাদের ক্লিয়ার। আই হোপ নেক্সট যদি তোমাদের আর প্রশ্ন থাকে, সো হচ্ছে অবভিয়াসলি তোমরা হচ্ছে ইনবক্সে বা দেওয়া নাম্বারে হচ্ছে যেখানে পারো এখানেই আসলে জিজ্ঞেস করতে পারো। সো গেল হচ্ছে আমাদের দ্রুতি আর ব্যাগ। এবার হচ্ছে আমরা আসি ত্বরণ আর মন্দন। আচ্ছা, ত্বরণ আর মন্দন মোটামুটি একই জিনিস, মানে হচ্ছে ত্বরণের একটা পার্টি হচ্ছে মন্দন। তো হচ্ছে তোমরা অনেকে হচ্ছে ধরো গাড়ি নিয়ে হচ্ছে তোমাদের অনেকেরই ফ্যান্টাসি আছে, তো গাড়ি নিয়ে হচ্ছে মানে বুগাট্টি বা ল্যাম্বরগিনি এগুলো হচ্ছে মানে টেস্ট করে যে হচ্ছে এরা 4 সেকেন্ডে কতটুকু গতিবেগ তুলতে পারে, বা 400 মিটার পার সেকেন্ড বা 400 কিলোমিটার পার আওয়ার এরকম গতিবেগ তুলতে যাচ্ছে এরা আসলে কতটুকু টাইম লাগতেছে। ঠিক আছে, এরকম হচ্ছে এরা টেস্ট করে। সো হচ্ছে যে অল্প সময়ে বেশি পরিমাণ গতিবেগ তুলতে পারে সে হচ্ছে উইনার, এরকম টাইপের। তো মনে করো বুগাট্টি যখন টেস্ট করতেছে, বুগাট্টি গাড়ি কোম্পানি যখন এরা একটা গাড়ি টেস্ট করতেছে, সো হচ্ছে একদম শুরুতে এটার ব্যাগ ছিল 0 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে এই গাড়িটা চালাইতেছে, সর্বোচ্চ গতি উঠানোর ট্রাই করতেছে। 4 সেকেন্ড পরে দেখা গেল সর্বোচ্চ গতি উঠছে 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। সো হচ্ছে দেখছো এনে হচ্ছে ব্যাগ বাড়তেছে 4 সেকেন্ডে, অনেকটুকু ব্যাগ বাড়ছে না, অনেকটুকু ব্যাগ বাড়ছে। তো তার মানে আমরা কী লিখতে পারি, 4 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন কতটুকু হয়েছে, 4 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন 400 মিটার পার সেকেন্ড। এটা বলতে পারি না যে 4 সেকেন্ডের ব্যাগের পরিবর্তন হয়েছে 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা তো বলতে পারি। সুতরাং 1 সেকেন্ডে তাহলে ব্যাগের পরিবর্তন কতটুকু হয়েছে, 1 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হয়েছে 400/1 সেকেন্ড। আর এটা হচ্ছে আগেই তো ব্যাগের 1 মিটার পার সেকেন্ড। তার মানে দেখা যাইতেছে 4 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, আর 1 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে 400-রে। সো হচ্ছে আমরা পাইতেছি 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরি দেখো এখানে হচ্ছে মানে স্ল্যাশটা দিলে, এই যে একটা ব্যাক স্ল্যাশ, এই ব্যাক স্ল্যাশটা দিলে আসলে তোমার হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে না। যদি ব্যাক স্ল্যাশটা না দাও তাহলে হচ্ছে তোমার এখানে মাইনাস চিহ্ন দিতে হবে 2-এর আগে। আচ্ছা, সো 1 সেকেন্ডে ব্যাগের পরিবর্তন 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই 1 সেকেন্ডে যে ব্যাগের পরিবর্তন হয়েছে, 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে ব্যাগের পরিবর্তন, এটারে আমরা হচ্ছে কী বলতে পারি, এটারে হচ্ছে আমরা ত্বরণ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটারে ত্বরণ বলতে পারি। সো হচ্ছে আমরা যদি ত্বরণের ইকুয়েশনটা আমরা লিখি কীরকম হইব, মনে করো একটা গাড়ি চলতেছে, গাড়ি স্টার্ট করছে, গাড়ি স্টার্টের ক্ষেত্রে গাড়ি যেই বেগে স্টার্ট করছে এটা হচ্ছে আদি বেগ ধরলাম আমি, আদিবেগ মানে হচ্ছে আদিতে বা শুরুতে ছিল।
আদিবেগ ধরলাম হচ্ছে আমি ইউ, এবং মনে করো তুমি হচ্ছে টি সময় পরে, টি একটা নির্দিষ্ট সময়, টি সময় পরে গাড়ির বেগ কত মাপলা এবং পাইলা হচ্ছে তুমি ভি। টি সময় পরে গাড়ির বেগ কত পাইলা ভি। তুমি যখন মাপতাছো ওই তুমি যেই টাইমে গাড়ির ব্যাগটা মাপতাছো ওই ব্যাগটা হচ্ছে আমি শেষ ব্যাগ ধরছি, শেষ ব্যাগটা আমি কী ধরছি ভি। তুমি কত সময় পরে মাপতাছো, তুমি কত সময় পরে মাপতাছো, তুমি টি সময় পরে গাড়ির ব্যাগটা কত হয়েছে ওটা মাপতাছো। তার মানে তোমার গাড়ির আদি ব্যাগ ছিল ইউ, গাড়িটা যখন যাত্রা শুরু করে, এবং শেষ ব্যাগ হচ্ছে বি, এবং তুমি এই শেষ ব্যাগটা মাপতে তুমি হচ্ছে টি পরিমাণ সময় নিছো গাড়ি স্টার্টের পরে, ঠিক আছে। সো হচ্ছে আমরা বলতে পারি না এরকম যে টি সময়ে ব্যাগের পরিবর্তন ইকুয়াল টু ভি মাইনাস ইউ, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ, এটাই তো ব্যাগের পরিবর্তন। সো হচ্ছে একক সময়ে ব্যাগের পরিবর্তন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা এটা বলতে পারি, আই হোপ বলতে পারি। এটা ওই কিক নিয়ম, টি সময় ব্যাগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, একক সময় ব্যাগের পরিবর্তন টি ভি মাইনাস ইউ বাই টি। এই একক সময়ে ব্যাগের পরিবর্তন কতটুকু, এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ, ঠিক আছে। সো হচ্ছে ত্বরণ ইংলিশ কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের শুরুর ওয়ার্ড কি এ। সো হচ্ছে আমরা ত্বরণের কী দিয়ে প্রকাশ করি, এ দিয়ে। সুতরাং এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, ডান। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ম্যাথ করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে জিনিসটা ক্লিয়ার করে রাখি। ধরো হচ্ছে আমি যে শুরুতে একটা এক্সাম্পল ইউজ করছিলাম, একটা গাড়ির ব্যাগ শুরুতে ছিল 0 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে এটা গাড়িটার ব্যাগ হচ্ছে কত 400 মিটার পার সেকেন্ড। অ্যান্ড গাড়িটা তো হচ্ছে চলতেছে, ব্যাগ বাড়তেছে, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে ব্যাগ বাড়তেছিল, মানে হচ্ছে ত্বরণ ধনাত্মক। এই যে ব্যাগ যে বৃদ্ধি করতেছে প্রতি সেকেন্ডে, এই ব্যাগের বৃদ্ধি প্রতি সেকেন্ডে এটা হচ্ছে ধনাত্মক, ব্যাগ বৃদ্ধি পাইলে তো ধনাত্মক। সো হচ্ছে যখন ব্যাগ বৃদ্ধি পায় ওটার হচ্ছে বলে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ, এটাকে আমরা সিম্পলি ত্বরণ বলি বা ধনাত্মক ত্বরণও বলা যায়, এটা সিম্পলি ত্বরণই বলে। কিন্তু ব্যাগটা যখন আসলে হ্রাস পায়, যখন হচ্ছে তুমি মানে ব্রেক চাপো, গাড়ির ব্রেক চাপো গাড়ি থামানোর সময়, তখন হচ্ছে ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পায় না, গাড়ির একটা ব্যাগ থেকে আস্তে আস্তে হ্রাস পায়, তখন কি প্রতি সেকেন্ডে ব্যাগ বাড়ে না হ্রাস পায়? ব্যাগ অবশ্যই কমে বা হ্রাস পায়। এই যে ব্যাগ যে কমায়, যে জিনিসটা ব্যাগ কমায় ওই জিনিসটারে বলা হচ্ছে মন্দন, আর যে জিনিসটা ব্যাগ বাড়ায় ওই জিনিসটারে বলা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। এখন মন্দন কি? মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মানে হচ্ছে ব্যাগ কমায় এই জিনিসটা, এই জন্য হচ্ছে এটা ঋণাত্মক ত্বরণ। আর ত্বরণ হচ্ছে সিম্পলি হচ্ছে পজিটিভ ত্বরণ, বলতে আমরা হচ্ছে সিম্পলি পজিটিভ ত্বরণ বা ধনাত্মক ত্বরণই বুঝি। আচ্ছা, এখানে আছে একটা ম্যাথ লিখছি আমরা। আমি একটা গাড়ির দেখতেছি, যখন হচ্ছে আমি সময় গণনা বা দেখা শুরু করছি, গাড়িটার ব্যাগ ছিল 0 সেকেন্ডে, গাড়িটার ব্যাগ ছিল 2 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে 10 সেকেন্ড পরে গাড়িটার ব্যাগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে ব্যাগের পরিবর্তন কত? আমি এখানে আদি বেগ ইউ সমান আমি কি ধরতে পারি 2 মিটার পার সেকেন্ড ধরতে পারি কি না? ধরতে পারি। এবং হচ্ছে 10 সেকেন্ড পরে গাড়িটার বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে শেষ বেগ আমি কি ধরতে পারি 22 মিটার পার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পার সেকেন্ডের হচ্ছে আমি সিম্পলি তোমাদের জন্য হচ্ছে আমি এইভাবে লিখি 22 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 22 মিটার পার সেকেন্ড। এবং কত সময়ে এই ব্যাগটা বাড়ছে 10 সেকেন্ডে, ঠিক আছে। তার মানে হচ্ছে টি ইকুয়াল টু 10 সেকেন্ড, 10 সেকেন্ডে বাড়ছে তো, টি ইকুয়াল টু 10 সেকেন্ড। সুতরাং ত্বরণ আমরা কী পাবো এখান থেকে? আমরা ত্বরণ সমান কী জানি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাই তো নাকি? এটাই তো ত্বরণের সূত্র। মানে হচ্ছে একক সময়ে কতটুকু ব্যাগের পরিবর্তন হয়, তো হচ্ছে 10 সেকেন্ডে পরিবর্তন হয়েছে হচ্ছে তোমার 22 মাইনাস 2, একক সময়ে পরিবর্তন 22 মাইনাস 2 বাই 10, এটাই তো নাকি? সো হচ্ছে 20 বাই 10 ইকুয়াল টু 2। সো হচ্ছে এই ক্ষেত্রে গাড়িটার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ডান। আচ্ছা আচ্ছা, এককের বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা
আলাদাভাবে ক্লাস নিব, ঠিক আছে? এককের বিষয় নিয়ে হচ্ছে আমরা আলাদাভাবে ক্লাস বলতে ক্লাসের শেষে আলাদাভাবে বোঝাবো। আচ্ছা, সো হচ্ছে আমাদের এই প্রশ্নটা গেল। সো এই ক্ষেত্রে তোমরা দেখতেছো যে হচ্ছে মানে ত্বরণ ধনাত্মক আসছে, ত্বরণের মানটা আসলে ধনাত্মক আসছে। সো হচ্ছে তোমাদের হচ্ছে মন্দন জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে ত্বরণ ঋণাত্মক এমন একটা প্রশ্ন রাখছি এখানে। সো হচ্ছে প্রশ্নটা কী বলছে, একটা গাড়ি 0 সেকেন্ডে এটার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং 4 সেকেন্ডের বেলায় এটার বেগ কমা হয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমি ধরতে পারি কি গাড়িটার আদি বেগ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড এবং 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়েছে কত, শেষ বেগ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এবং কত সময় লাগছে এই বেগটার পরিবর্তন হতে, 4 সেকেন্ডে, মানে হচ্ছে অতিক্রান্ত সময় 4 সেকেন্ড। সুতরাং আমি কী লিখতে পারি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ, ভি এর মান কত 2, ইউ এর মান 10, 2 মাইনাস 10 বাই টি এর মান 4। সো আমরা কি থাকতেছে, আমি এককটি এনে না লিখলাম, এককটি আমি শেষে লিখে দিব। এনে থাকতেছে আমার -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? বা হচ্ছে আমি যদি মাইনাস চিহ্নটা না দিই, আমি হচ্ছে এনে একটা স্ল্যাশ দিয়েও লিখতে পারি। সো হচ্ছে 2 মিটার পার -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখছো এনে হচ্ছে আমার ত্বরণের মান বা এ এর মান কী আসতেছে, এ এর মান এখানে কী আসতেছে, নেগেটিভ আসতেছে। তার মানে হচ্ছে এটা মন্দন, এবং মন্দন হওয়ার ফলেই কিন্তু 0 সেকেন্ডে ব্যাগ 10 মিটার পার সেকেন্ড থাকলো, 4 সেকেন্ডের মাথায় ব্যাগ কমে 2 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে? সো হচ্ছে মন্দন ব্যাগ কমায়, অ্যাকচুয়ালি যে জিনিস ব্যাগ কমায় ওটাই মন্দন। আমাদের হচ্ছে কী কী কভার হয়েছে, উপরে সবগুলো কভার হয়েছে, ত্বরণ আর মন্দন অবধি সবগুলো কভার হয়েছে। এখন হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে গতির সমীকরণ নিয়ে। আচ্ছা, গতির সমীকরণ কী জিনিস? মনে করো ধরো আমি চলতাছি, আমি হাঁটতাছি, আমি হাইটে এখান থেকে ধরো 10 কিলোমিটার দূরে যাইতে আসলে আমার কতটুকু সময় লাগবো, বা হচ্ছে আমার ব্যাগ কত এই মুহূর্তে, ঠিক আছে? বা আমি হচ্ছে কত মিনিটে কত 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 সেকেন্ডে হচ্ছে কতটুকু দূরত্বে যাইতে পারি। এই যে হচ্ছে আমার অবস্থান পরিবর্তন রিলেটেড সবগুলা রাশি আসলে গতির সমীকরণ, ঠিক আছে? তো গতির সমীকরণের মধ্যে কি কি আছে, ধরো আমি সর্বপ্রথম একটা জিনিস লিখছিলাম, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমি হচ্ছে তোমার হচ্ছে মানে সব কিছুর পরিচয়টা আবার একটু নতুনভাবে দিতে পারি। ধরো এখানে হচ্ছে এ কি, ত্বরণ, ভি কি, শেষ বেগ, ইউ কি, আদি বেগ, ঠিক আছে? আর টি কি, অতিক্রান্ত সময়। আচ্ছা, এই জিনিসটা লিখছিলাম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন এখান থেকে কি আমি এই জিনিসটার হচ্ছে আমি যদি একটুখানি, এটা আমি 1 নং সমীকরণ দিলাম, এই জিনিসটার আমি একটুখানি ঘুরায় আমি এভাবে লিখতে পারি না, এ গুণন টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ লিখতে পারি তো নাকি? লিখতে পারি, এই পক্ষটার এই পক্ষ নিয়ে, এই পক্ষটার এই পক্ষ নিয়ে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? দেখো তো এই সমীকরণটা থেকে আসলে আমরা কী পাই, ধরো আমারে যদি কেউ একটা গাড়ির আদিবেগ দিয়ে দেয় এবং গাড়ির প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বা ত্বরণ দেওয়া দেয়, এবং হচ্ছে আমরা জানতে চাই মনে করো 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর বা 50 সেকেন্ড পর এটা শেষ বেগ কত হবে। আচ্ছা, এই সমীকরণটা থেকে কি আমি পাবো না? পাবো তো। সো হচ্ছে এটা একটা গতির সমীকরণ। এই সমীকরণটা ছিল, ধরো হচ্ছে একটা গাড়ির শেষ বেগ ছিল ভি, আদিবেগ ছিল ইউ, এবং টি সময়ে এই বেগের পরিবর্তনটা হয়েছিল, তখন হচ্ছে এটার ত্বরণ আমরা কি পাইছিলাম, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? সো হচ্ছে এটাও একটা গতির সমীকরণ, যেহেতু হচ্ছে গতি রিলেটেড বা অবস্থান পরিবর্তন রিলেটেড কাজকর্ম আমরা এটা করতেছি। আচ্ছা, গতির আরও অনেক সমীকরণ আছে। এখন তুমি তো শুধু ব্যাগই জানতে চাও না, ঠিক আছে? তুমি কি শুধু ব্যাগ জানতে চাও? তুমি ব্যাগ জানতে চাও না। মনে করো একটা গাড়ির ব্যাগ যখন শূন্য থেকে হচ্ছে 400 মিটার পার সেকেন্ড 4 সেকেন্ডে তখন উঠতেছিল, এই 400 মিটার পার সেকেন্ড ব্যাগ হইতে হইতে গাড়িটা একটা নির্দিষ্ট দূরত্ব যাবে না? এখন এই 400 মিটার সেকেন্ড হইতে কতটুকু দূরত্ব গাড়িটা অতিক্রম করবে, তুমি তো ওইটাও জানতে চাও না? তার মানে হচ্ছে তুমি অতিক্রান্ত সরলরৈখিক দূরত্ব অ্যাকচুয়ালি বা সরণ জানতে চাও। সো হচ্ছে আমরা হচ্ছে আরেকটা টার্ম আছে, ওটা হচ্ছে সরণ, বুঝছো?
সো হচ্ছে আমরা এখনও স্মরণ রিলেটেড কোনো টার্ম দেখি নাই, ঠিক আছে। সো হচ্ছে আমরা এখন হচ্ছে স্মরণ রিলেটেড টার্ম দেখবো। স্মরণ রিলেটেড সবচেয়ে সিম্পলার টার্ম কী হতে পারে? আমরা অনেকক্ষণ আগে একটা জিনিস দেখছিলাম হচ্ছে, যখন ব্যাগ পড়ি ব্যাগের মধ্যে দেখছিলাম একক সময়ে যেটুকু দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তো আমরা যদি ধরে নেই যে আমরা টি সেকেন্ডে স্মরণ হয় এস, সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সরলরৈখিক দূরত্ব বা স্মরণ কত? S/T। আর আমরা তখন ব্যাগের মধ্যে দেখাইছিলাম 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বা 1 সেকেন্ড বা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যেটা, ওটাই হচ্ছে কি ব্যাগ। তার মানে এটা আমরা লিখতে পারি V = S/T, ঠিক আছে, রাইট। সো এখান থেকে আমরা পাই S = VT। কোনো সমস্যা তো নাই? আচ্ছা, এটা কিন্তু হচ্ছে তোমার গড় বেগ, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা তোমার হচ্ছে গড় বেগ। মানে তুমি কিন্তু অলওয়েজ মানে এই স্মরণটা এস সময় পরিমাণ দূরত্ব যখন টি সময় অতিক্রম করতেছিলা, তোমার ব্যাগ কিন্তু সবসময় একই ছিল না, ঠিক আছে। তুমি হয়তো পারে ধরো তুমি হচ্ছে দৌড়ায় যাইতেছিলা, কিছুক্ষণ তোমার ব্যাগ হয়তো একটু বেশি ছিল, যখন তুমি দৌড়াইতে ক্লান্ত হয়েছো, ক্লান্ত হওয়ার পর তোমার ব্যাগ একটু কমছে, তার হচ্ছে তোমার ব্যাগ অল টাইম সেম না। বাট হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা ব্যাগ পাইতেছি যে ব্যাগের মানটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে এটা একটা গড় ব্যাগ, ঠিক আছে। আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সরলরৈখিক দূরত্ব বা স্মরণের সময় দিয়ে ভাগ করে আমরা হচ্ছে একটা গড় ব্যাগ বের করতেছি, এটারে হচ্ছে আমরা ব্যাগ বলতেছি সিম্পলি, ঠিক আছে। এটা হচ্ছে সমবেগ বা গড় বেগ, ঠিক আছে, সমবেগ বলতে পারি বা গড় বেগ বলতে পারি এই কেসের জন্য। ওকে, ডান। তার মানে হচ্ছে আমরা কি পাই? S = VT। এখন তুমি দেখো তো যে গাড়িটার ত্বরণ আছে, এই গাড়িটা কি মানে অলওয়েজ কি একই ব্যাগে যায়? একই ব্যাগে যায় না, এটার ব্যাগ কী হয়? বারবারই চেঞ্জ হয়। তার মানে যেই ক্ষেত্রে ত্বরণ আছে এই ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিস S = VT সূত্র ইউজ করতে পারবো না। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। ধরো হচ্ছে একটা গাড়ির ব্যাগ অলওয়েজ 5 মিটার/সেকেন্ড, প্রতি সেকেন্ড এটা 5 মিটার যায়, তাহলে হচ্ছে 10 মিটারে কত যাবে? জাস্ট 10 দিয়ে গুণ দিবা, 50 মিটার/সেকেন্ড। 100 মিটারে কত যাবে? 100 দিয়ে গুণ দিবা। কিন্তু যেই গাড়ি সমবেগে যায় না, ধরো কোনো একটা গাড়ির এখন বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, একটু পরে হচ্ছে 10 মিটার/সেকেন্ড, একটু পরে 20 মিটার/সেকেন্ড। তুমি যদি মানে 50 সেকেন্ড পর বেগ নির্ণয় করতে চাও, তুমি আসলে 5 মিটার/সেকেন্ডে 50 দিয়ে গুণ দিবা, নাকি হচ্ছে 10 মিটার/সেকেন্ডে হচ্ছে 50 দিয়ে গুণ দিবা? কোনটারে গুণ দিবা? তোমার কাছে কোনো আনসার আছে? আনসার কিন্তু নাই। তার মানে হচ্ছে আমরা সিম্পলি এই সূত্র ইউজ করতে পারবো না, তখন হচ্ছে আমাদের একটা নতুন সূত্র ইউজ করতে হবে। তো নতুন সূত্র কি? নতুন সূত্রটা হচ্ছে এরকম, মনে করো, আচ্ছা কখন হচ্ছে আমরা এই সূত্রে S = VT এই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারি না? যখন গাড়িটার ত্বরণ আছে বা বেগের পরিবর্তন হইতাছে। আচ্ছা ধরো, তো বেগের পরিবর্তন হওয়া মানে কি? গাড়িটির একটা হচ্ছে আদিবেগ আছে, গাড়িটার একটা আদিবেগ আছে U, শেষ বেগ আছে B, এবং টি সময় পরে তুমি হচ্ছে আসলে গাড়িটা কতটুকু অতিক্রান্ত দূরত্ব হয় বা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তুমি জানতে চাও, এবং গাড়িটার বেগ প্রতি সেকেন্ডে কতটুকু বাড়তেছে মনে করো A, বা ত্বরণ আমরা বলতে পারি A, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে মানে টি সময় পরে গাড়িটার মানে টি সময় পরে গাড়িটা হচ্ছে কতটুকু দূরত্ব যায় বা S সেটা হচ্ছে আমরা বের করতে চাই, স্মরণ বা S হচ্ছে আমরা বের করতে চাই, ঠিক আছে। এখন স্মরণের ক্ষেত্রে যখন সমবেগ ছিল S = VT তুমি লিখতে পারছিলা, এখন তো স্মরণের ক্ষেত্রে তুমি এই সূত্র লিখতে পারবা না। এখন তোমারে কি করতে হবে? এখন তোমার স্মরণ বের করার ক্ষেত্রে S = তোমার হচ্ছে গড় বেগ নিতে হবে। গড় বেগ কোনটা? আদি বেগ আর শেষ বেগ, এই দুইটা বেগের যোগফল রে তোমার 2 দিয়া ভাগ করতে হইব, ভাগ কইরা টোটাল সময় দিয়া গুণ করতে হইব। মানে হচ্ছে আদি বেগ আর শেষ বেগ এই দুইটার যোগফলের 2 দিয়া ভাগ করলে তো বেগের গড় পাইতাছো, এই গড় দিয়া সেটা তোমার হচ্ছে টি রে গুণ করতে হবে, বা টি দিয়ে এই গড় বেগটারে গুণ করতে হবে, তাহলে হচ্ছে তোমার মানে টি সময় অতিক্রান্ত দূরত্ব কত ওটা পাইবা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন আগাই। আমরা কি লিখছি? S = U + V/2 × T। সো হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন আগাই আমরা কি পাই দেখি। আমরা পাই S = U to U, V সমান আমরা কি জানি? V সমান আমরা জানি U + AT, এটাই তো আমরা জানি, বাই 2
ইন্টু টি। সো ইউ ইউ মিলে হচ্ছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। সো হচ্ছে আমি যদি আলাদা করে লিখি 2u বাই 2 ইন্টু টি প্লাস এটি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, সো হচ্ছে আমরা এতটুকু লিখলাম। আচ্ছা, এটা কেউ 24 ভাইব না, এটা হচ্ছে 2u। সো হচ্ছে 2 আর 2 কাটা থাকতেছে আমার তাহলে ইউটি প্লাস, এটা যদি আমি দুইটার বাইরে নিয়ে আসি, হাফ এ এটি এটি টি আর এইটি স্কোয়ার গুণ করলে স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তার মানে হচ্ছে আমরা এস সমান কী পাইতাছি, এস সমান আমরা পাইতাছি আলটিমেটলি হাফ এটি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা হচ্ছে এস এর দুইটা সূত্র পাইতাছি। প্রথমে পাইছিলাম হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, মানে হচ্ছে গড় বেগ আদি বেগ আর শেষ বেগের দুই দিয়ে ভাগ করা, মানে গড় বেগ রে টি দিয়া গুণ করা। আর দ্বিতীয় সূত্রটা এই গড় বেগের থেকে আসছে, ডিরাইভ হয়েছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুইটা সূত্র হচ্ছে আমরা পাইছি। ঠিক আছে, এটারে ধরে দিলাম হচ্ছে আমি 3 নং সূত্র, এটারে ধরে দিলাম হচ্ছে আমি 4 নং সূত্র। ঠিক আছে, ওকে ডান। তো তোমরা এতক্ষণ গতির বিভিন্ন সূত্র নিয়ে জানতে পেরেছো। এখন আমরা এদের একক, মাত্রা এবং তাদেরকে কিভাবে গ্রাফে উপস্থাপন করা যায় সেগুলো, গ্যালিলিওর 3টি সূত্র যেগুলো পড়ন্ত বস্তুর জন্য দেওয়া হয়েছে সহ আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমেই আছে সূত্রসমূহ এবং তাদের একক ও মাত্রা। কিন্তু প্রথমে আমরা লিখে নিব আসলে এতক্ষণ পর্যন্ত কি কি সূত্র আলোচনা করা হয়েছে। প্রথম, v ইকুয়াল s বাই টি, s ইকুয়াল vt, v ইকুয়াল u প্লাস at, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখানে অনেকগুলো মৌলিক রাশি ব্যবহার করা হয়েছে, যেমন s দ্বারা হচ্ছে সরণ বোঝায়, এটা একটি মৌলিক রাশি, t হচ্ছে সময়, এটা আরেকটি মৌলিক রাশি। এবার এই মৌলিক রাশিগুলো ইউজ হয়ে আমরা যে যৌগিক রাশিগুলো পাইছি সেগুলো হচ্ছে v দ্বারা বেগ, a হচ্ছে ত্বরণ। এখানে v বেগ বলতে শেষ বেগ, আর u দ্বারা বোঝাচ্ছে আদি বেগ। তাহলে এটা হচ্ছে বেগের সূত্র, v ইকুয়াল s বাই টি। এখন এটার যদি একক নির্ণয় করতে যাই তাহলে v ইকুয়াল টু s বাই টি, সরণ বা s এর একক হচ্ছে মিটার, আর টাইম বা টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে সরণের জন্য মিটার আসবে, এই যে একটা ভাগ চিহ্ন, টাইমের জন্য আসবে সেকেন্ড। তাহলে আলটিমেটলি এটার একক দাঁড়ায় মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একক। তাহলে বেগের একক আমরা কি পেলাম, মিটার পার সেকেন্ড। এবার আসো ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল ডেল ভি বাই টি। ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন, টি হচ্ছে সময়। বেগের পরিবর্তন আসলে যেই জিনিসটা সেটাও একটা বেগ, তাই না? যেমন বেগের পরিবর্তন আসলে কি, ভি মাইনাস ইউ। ওকে, ভি মাইনাস ইউ মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ। তো শেষ বেগ বিয়োগ আদি বেগ করলে আমরা যেটা পাই সেটাও কিন্তু এক ধরনের বেগ, তাই না? এই পার্থক্যটাও একটা বেগ। সো তার একক কি, মিটার পার সেকেন্ড, যেটা আমরা একটু আগে জানতে পেরেছি। তাহলে ত্বরণের ওভারঅল একক কি আসতেছে, উপরে আসতে অলরেডি বেগ মানে মিটার পার সেকেন্ড, আবার নিচে আরো একটা একক আছে, সেটা হচ্ছে টাইমের একক সেকেন্ড। তাহলে সব মিলিয়ে কি আসতেছে, মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। মানে মিটার, আমরা জানি একই ভিত্তির উপর দুটি পাওয়ার থাকলে ওই পাওয়ারগুলো যোগ হয়, তাই না? যেমন এস হচ্ছে এখানেও এস এখানেও এস, দুইজনই সেম ভিত্তি, সো দুইজনের পাওয়ার হচ্ছে -1 - 1 করে, তাইলে এরা যোগ হবে যদি তারা গুণ অবস্থায় থাকে, তাই না? তো এরা গুণ অবস্থায় থাকাতে এদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে -1 প্লাস -1, তো কত আসে, মিটার সেকেন্ড -2। তাহলে আমরা এটাকে বলতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এইটা, অর্থাৎ এটা আমাদের ত্বরণের একক। ত্বরণের একক যতগুলো রাশি আছে সম্ভাব্য সবগুলোর একক লেখার চেষ্টা করি। এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে ত্বরণ, এটা সময়, এটা হচ্ছে কি আদিবেগ, আর ভি হচ্ছে শেষ বেগ। এদের যদি আমরা একক লিখি, সরণের একক হচ্ছে মিটার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার,
আচ্ছা, সময়ের একক হচ্ছে সেকেন্ড এবং আদিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি কি দাঁড়ায়? এটা হচ্ছে স্মরণের একক, এটা হচ্ছে বেগের একক, এটা ত্বরণের একক, এটা সময়ের একক, এবং এটা এটা হচ্ছে আদিবেগের একক। ওকে, আমরা আমাদের সম্ভাব্য সূত্রগুলোর একক সম্পর্কে জেনেছি। আর আমাদের এখন পর্যন্ত শেখা সূত্রগুলো হচ্ছে v equal to s by t, s equal to vt, v equal to u plus at, s equal ut plus half at square, v square equal u square plus 2as। এখন আমরা যে এককগুলো দেখলাম সেই এককগুলোর মাত্রা নিয়ে বোঝার চেষ্টা করব। যে কোনো সূত্র থেকে প্রাপ্ত মাত্রা থেকে আমরা আসলে বুঝতে পারি ওই সূত্রে কি কি রাশি উপস্থিত ছিল। ওকে, আমরা যদি মাত্রা নির্ণয়ের চেষ্টা করি, স্মরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে বেগের মাত্রা দাঁড়ায় এল বাই টি, এবং ত্বরণের মাত্রা দাঁড়ায় এল বাই টি স্কোয়ার। এতক্ষণ আমরা যে সূত্রগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে সমতল রাস্তায় চলমান যে কোনো বস্তুর জন্য, কিন্তু আমরা একই সূত্রগুলো অভিকর্ষের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখব। ওকে, অভিকর্ষের ক্ষেত্রে আমাদের কি কি রাশিগুলো ব্যবহার করে সূত্রগুলো লেখা হয়? আদিবেগ, শেষ বেগ, স্মরণ, সময়, ত্বরণ। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ক্ষেত্রে। কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, স্মরণ। এখন অভিকর্ষের ক্ষেত্রে ব্যাপারগুলো কি ঘটে? যে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, এটা কিছু দূর উপরে উঠলো, উঠে আবার সেটা কি পড়ে গেল। সো এটাকে আমরা স্মরণ বলার চেয়ে উচ্চতা বা হাইট বলাটা যুক্তিসঙ্গত। অতএব অভিকর্ষের ক্ষেত্রে সূত্রসমূহের জন্য স্মরণের পরিবর্তে উচ্চতা বা হাইট ব্যবহার করা হয়। টাইমের মতোই থাকে, ত্বরণ হয়ে যায় জি। কারণ আমরা যে এতক্ষণ যেই রাশিগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে আসলে সমতল রাস্তায় চলমান কোনো জিনিসের জন্য। এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র যে ত্বরণগুলো থাকে সেগুলোকে এই দ্বারা প্রকাশ করা সম্ভব, কারণ এখানে স্পেশাল কোনো ত্বরণ থাকে না। কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর সেটাকে আমরা কি জি দ্বারা প্রকাশ করি। আর তাহলে আমাদের সরলরৈখিকভাবে গতিশীল বস্তুগুলোর যে সূত্রসমূহ সেগুলোকে এই নিয়মে সেগুলোর রাশিগুলোকে রিপ্লেস করে দিলে মোটামুটি আমাদের সূত্রগুলো হয়ে যাবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে সূত্রগুলোর সাথে তুলনা করে অভিকর্ষের সূত্রগুলো লেখার চেষ্টা করি। সাধারণ ক্ষেত্রে ছিল ভি ইকুয়াল এস বাই টি, অভিকর্ষের ক্ষেত্রে ভি ইকুয়াল এইচ বাই টি, এ ইকুয়াল ছিল ভি মাইনাস ইউ বাই টি, কিন্তু এখানে জি এর মান হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এখানে এই ধরনের সূত্র ব্যবহার করাটা আপাতত সমীচীন নয়। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ছিল, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে আমরা সেটাকে লিখব এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। দ্যাটস আউট। এরপর আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, সবই সেম থাকবে, জাস্ট এটা হয়ে যাবে জি, এসটা হয়ে যাবে এইচ। তাহলে পরিবর্তিত সূত্রগুলো যেগুলো আমরা অভিকর্ষের ক্ষেত্রে ব্যবহার করব সেগুলো হচ্ছে নিচের এই সূত্রগুলো। এই ফাঁকে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে ত্বরণ, আরেকটা হচ্ছে মন্দন। যে কোনো কিছুর বেগের পরিবর্তন যদি ধনাত্মক হয়, অর্থাৎ তার যদি বেগ বৃদ্ধি পায় সময়ের সাথে, তাহলে যে ত্বরণটা পাই সেটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। আর সময়ের সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে যে ত্বরণ পাই সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে ধনাত্মক ত্বরণ আসবে প্লাস এ, ঋণাত্মক ত্বরণ আসবে মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা যে এই সূত্রগুলো লিখলাম সেখানে আসলে এগুলাকে প্লাস এ ধরে নিছি, প্লাস এ ধরে নিছি, মানে আমরা সবসময় ধরে নিচ্ছিলাম এই সূত্রগুলোর ক্ষেত্রে যে সময়ের সাথে বেগের মান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি সময়ের সাথে বেগের মান হ্রাস পায় তাহলে আমরা জাস্ট এইগুলাকে মাইনাস এ দ্বারা রিপ্লেস করে দেব। অর্থাৎ যেমন এই এটা যদি মাইনাস এ হইতো তাহলে এই চিহ্নটা প্লাস না হয়ে হইতো মাইনাস, এটা যদি মাইনাস এ হইতো তাহলে এই চিহ্নটা প্লাস না হয়ে হইতো মাইনাস। একইভাবে এখানেও। ওকে, আমি এটাকে আর একটু ডিটেইলড দেখানোর চেষ্টা করতেছি। সূত্রটি কি ছিল? যে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এটা কিন্তু প্লাস এ, অর্থাৎ সময়ের সাথে বেগের মান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি সময়ের সাথে বেগের মান বৃদ্ধি না পায় তাহলে কেমন হবে? তখন এস ইকুয়াল টু হবে ইউ টি প্লাস হাফ এ না হয়ে হবে মাইনাস এ। ঠিক আছে, মাইনাস এ হবে আর সাথে টি স্কোয়ার। তাহলে কি হবে? ইউটি মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, হাফ এ টি স্কোয়ার। এর মানে এটা হচ্ছে ত্বরণের জন্য আর এই সূত্রটা হচ্ছে মন্দনের জন্য।
এবার ধরা যাক এটা হচ্ছে আমাদের ভূমি, আর আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম উপরের দিকে এবং সেটা h উচ্চতা পর্যন্ত পৌঁছালো এই পথে। আবার এটাও হতে পারে যে আমি h উচ্চতা থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিলাম। এই ক্ষেত্রে দেখা যাবে যে সময়ের সাথে সে যতই মাটির কাছাকাছি আসতে থাকবে তার বেগের মান বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ। আচ্ছা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করে সেটা মূলত অভিকর্ষজ ত্বরণ বা জি। তাহলে এটা আসলে ধনাত্মক ত্বরণ হবে বা প্লাস জি, যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সে যতই মাটির কাছাকাছি অগ্রসর হয় তার সময়ের সাথে বেগের পরিমাণ বৃদ্ধি পায়। আবার উপরের দিকে নিক্ষেপ করা একটি বস্তু যখন সময়ের সাথে উপরে উঠতে থাকে তখন সময়ের সাথে বেগের পরিমাণ হ্রাস পায়। কিভাবে বুঝলাম? যে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করি এটা ছোঁড়ার সময় ম্যাক্সিমাম গতিবেগ থাকে, কিন্তু যখন সে টপে পৌঁছায় তখন তার গতিবেগ হয়ে যায় 0। এর মানে নিচ থেকে সে উপরে উঠতে উঠতে এই গতিটা হারিয়েছে। এর মানে সময়ের সাথে তার বেগের পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে হয়েছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মানেই হচ্ছে মন্দন। আর ঋণাত্মক ত্বরণ মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর পড়ন্ত বস্তু কিংবা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ কাজ করে সেটা হচ্ছে অবশ্যই অভিকর্ষজ ত্বরণ বা জি। উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হবে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই চিহ্নটা প্লাস কেন? এই চিহ্নটা প্লাস হওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে প্লাস জি ব্যবহার করেছি। কিন্তু যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হিসাব করতে যাই তখন আমাদের সূত্র আসবে h ইকুয়াল ইউটি প্লাস হাফ জি হবে মাইনাস জি টি স্কোয়ার ইকুয়াল ইউটি h ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে চিহ্নটি হবে মাইনাস। অর্থাৎ এই সূত্রটি হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর জন্য, আর এই সূত্রটি হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য। এই সূত্রটির ক্ষেত্রে চিহ্ন হচ্ছে প্লাস আর এই সূত্রের ক্ষেত্রে চিহ্ন হচ্ছে মাইনাস। আচ্ছা, আমরা অবশ্যই সমবেগ সম্পর্কে জানি। সমবেগ এর মানে হচ্ছে সময় যতই যায় বেগের কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো 0 সেকেন্ডে একটা বস্তুর বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে সেই বস্তুর বেগ এখনো 5 মিটার পার সেকেন্ড, ইভেন 10 সেকেন্ডেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় অগ্রসর হয়েছে কিন্তু তার বেগের মান বৃদ্ধি পায়নি, বরং প্রতি ক্ষেত্রেই 5 রয়েছে। এইরকম ঘটনাকে বলা হয় সমবেগ। আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় শূন্য। কিভাবে? a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। ধরো আমরা 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে ত্বরণ বের করতে চাই সমবেগের ক্ষেত্রে, তাহলে 0তম সেকেন্ডে যেটা সেটা হচ্ছে আদি বেগ মানে 5 মাইনাস আর শেষ বেগ কত 1তম সেকেন্ডে সেটাও 5, আর সময়ের ব্যবধান কত 1 সেকেন্ড। তাহলে 0/1 ইকুয়াল 0। অর্থাৎ সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় শূন্য। এর মানে আমরা সমবেগের ক্ষেত্রে যখন দূরত্ব বের করতে যাব তখন ত্বরণ আছে এমন কোনো সূত্র ব্যবহার করতে পারবো না। তো আমাদের দূরত্ব বের করার সূত্র হচ্ছে s ইকুয়াল টু ভিটি আর s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সমবেগের ক্ষেত্রে এই দুটি সূত্রের কোনটি প্রযোজ্য হবে? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, এই সূত্রটি প্রযোজ্য হবে, কারণ এখানে কোনো ত্বরণ নেই। আর এটাকে যুক্তিসঙ্গত বলার কারণ হচ্ছে যে আমরা জানি ত্বরণ হয় শূন্য। আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয়ে থাকে শূন্য। এই সূত্রটি ব্যবহার করলেও ভুল হবে না, কিন্তু এই সূত্রটি ব্যবহার করা সমীচীন। এটি ব্যবহার করলে কিভাবে ভুল হবে না সেটি দেখিয়ে দিচ্ছি। ধরো s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা জানি সমবেগের ক্ষেত্রে a ইকুয়াল টু 0। এর মানে s ইকুয়াল ইউটি প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি স্কোয়ার ইকুয়াল ইউটি প্লাস এই পুরোটা হয়ে যাবে 0। সুতরাং s ইকুয়াল ইউটি। এখন বলতে পারো ভাইয়া আগে তো ছিল s ইকুয়াল টু ভিটি, তাহলে ইউটি কিভাবে হইলো? দুইটা সেম কেমনে হইলো? আসলে সমবেগের ক্ষেত্রে ইউ আর ভি সেম থাকে। আমরা একটু আগে দেখতেছিলাম যে ভিও 5 ইউও 5। এর মানে s ইকুয়াল টু ইউটি যে কথা s ইকুয়াল টু ভিটিও সেই কথা। তো আমরা যদি চাই দুটাতেই ব্যবহার করতে পারি, কিন্তু এটাতে ব্যবহার করা আননেসেসারি সমবেগের ক্ষেত্রে, কারণ অলরেডি একটা শর্টার ভার্সন অ্যাভেলেবল। সো এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র, আর এটা হচ্ছে
সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় সূত্র। এখন আমরা দুটি রাশির মধ্যে সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সমানুপাতিক চিহ্ন। আমরা ধরে নিলাম এই রাশিটি বি রাশির সাথে সমানুপাতিক। এর মানে হচ্ছে আমরা বি এর মান যত বাড়াবো এ এর মানও তত বাড়বে। আবার আমরা যদি বলি যে এই রাশিটির সাথে বি রাশিটি ব্যস্তানুপাতিক, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে এ সমানুপাতিক 1/b। এর মানে বি যত বাড়ে এ তত কমবে। আচ্ছা, তাহলে এই অংশটুকুকে আমরা বলবো সমানুপাতিক সম্পর্ক, আর এই অংশটুকুকে আমরা বলবো ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার সমানুপাতিকের ম্যাথগুলো কিছু নিয়ম কানুন মেনে চলে। যেমন আমি যদি বলি এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড, তাহলে আমরা কি দুইটাকে মিলিয়ে কি লিখতে পারবো? এক্স সমানুপাতিক ওয়াই গুণ জেড। আবার আমি যদি লিখি এক্স সমানুপাতিক এ, এক্স সমানুপাতিক 1/c, দুটাকে কম্বাইন করে আমরা লিখতে পারবো এক্স সমানুপাতিক এ ইন্টু 1/c। এর মানে এক্স সমানুপাতিক এ বাই সি। সো এই লাইনটি থেকে আমরা আসলে বুঝতে পারি এ এর মান যত বাড়াবো এক্স এর মান তত বাড়বে, সি এর মান যত বাড়াবো এক্স এর মান তত কমবে। আবার এ এর মান কমালে এক্স এর মান কমবে, সি এর মান কমালে এক্স এর মান বাড়বে। বোঝা গেল এ এর সাথে এক্স এর সমানুপাতিক সম্পর্ক, আবার সি এর সাথে এক্স এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আমি যদি লিখি এক্স সমানুপাতিক এ, এই সমানুপাতিক চিহ্নটি তুলে দেওয়ার জন্য, অর্থাৎ তুলে সমান সমান করে দেওয়ার জন্য আমাকে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। সেই ধ্রুবকটা অবশ্যই গুণ অবস্থায় থাকবে এ এর সাথে। এবার আসো পরন্ত বস্তু সূত্র। তো গ্যালিলিও পরন্ত বস্তুর জন্য 3টি সূত্র প্রদান করেন। সূত্র 1, তিনি বলেন ধরে নাও এটা হচ্ছে একটা বিল্ডিং এর ছাদ, এটা হচ্ছে আরেকটা বিল্ডিং এর ছাদ, দুইটা বিল্ডিংই h উচ্চতায় আছে। এটা হচ্ছে মাটি। তো গ্যালিলিও বলেন যে এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এটা এ বস্তু, এটা বি বস্তু। তো উনি বলেন যে আমরা যদি এ আর বি বস্তুকে একই সাথে উপর থেকে ছেড়ে দিই তাহলে তারা নিচে পড়তে থাকবে এবং সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এর মানে এ বস্তুটি টি সেকেন্ড সময়ে যতটুকু যাবে বি বস্তুটিও টি সেকেন্ড সময়ে ততটুকুই যাবে। ধরে নিলাম যে এ বস্তুটি টি সেকেন্ড সময়ে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে বি বস্তুটিও টি সেকেন্ড সময়ে ঠিক এতটুকুই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই বস্তুটি যদি 2 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করে তাহলে বি বস্তুটিও 2 সেকেন্ডে 6 মিটার অতিক্রম করবে। এটি হচ্ছে প্রথম সূত্র। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? যে পরন্ত বস্তুসমূহ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তো ওনার দ্বিতীয় সূত্র অনুযায়ী পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়ে বেগও তত বাড়ে। আর ওনার তৃতীয় সূত্র হচ্ছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। এই জিনিসগুলো তোমাদের কাছে কতটা পরিচিত লাগতেছে আমি বলতে পারি না, কিন্তু এদের আমাদের পরিচিত সূত্রের সাথে সম্পর্ক আছে। আমরা কি শিখেছিলাম? ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। এটা হচ্ছে পরন্ত কিংবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্লাস মাইনাস, হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে মাইনাস জিটি আর পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে প্লাস জিটি। তো আমরা যেহেতু পরন্ত বস্তুর হিসাব করতেছি অতএব আমরা প্লাস গুলো নেব। আবার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা সূত্র আছে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমরা প্লাস কেন নিলাম? কারণ এটা হচ্ছে পরন্ত বস্তু, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে জি পজিটিভ থাকে। তাহলে এটা থেকে এখানে কিভাবে আসলো আর এটা থেকে এখানে কি? খেয়াল করলে দেখবা যে কোনো পরন্ত বস্তুকে আমরা আসলে স্থির অবস্থান থেকে ছাড়ি, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ সমান 0। তাহলে আমরা যদি এই সূত্রটাকে একটু নিচে লিখি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা স্থির অবস্থান থেকে ছেড়ে দিই তাহলে ইউ হয়ে যায় 0, জিটি বা ভি ইকুয়াল জিটি। তো আমরা একটু আগে দেখেছিলাম যে এক্স সমানুপাতিক যদি ওয়াই লিখো তাহলে সমানুপাতিককে সমান চিহ্ন করতে হলে একটা ধ্রুবক দিতে হবে, এরপর সাথে ওয়াই গুণ করতে হবে। তেমনি উল্টাভাবে চিন্তা করো যে কোনো সমান চিহ্নকে সমানুপাতিক চিহ্নতে কনভার্ট করতে হলে
ধ্রুবক আর সমান চিহ্ন এই দুইটার পরিবর্তে হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়। আচ্ছা, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আর কি, তোমাদের বোঝার জন্য যে ধ্রুবক আর সমান এই দুইটাকে ক্যান্সেল করে তুমি একটা সমানুপাতিক চিহ্ন বসাতে পারবা। এর মানে আমরা এখান থেকে একটা সমান চিহ্ন আর একটা যে ধ্রুবককে একটা সমানুপাতিক চিহ্নে কনভার্ট করে দিতে পারি। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি হচ্ছে একটা ধ্রুবমান, তাহলে ভি সমানুপাতিক আসে টি। আর গ্যালিলিও কিন্তু 2 নম্বর সূত্রে ভি সমানুপাতিক টি বলেছিলেন। একইভাবে আমরা যদি এটিকে ডেরাইভ করার চেষ্টা করি, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে কি আসে, এইচ ইকুয়াল আমরা জানি আদিবেগ 0 ইন্টু টি প্লাস হাফ, বা এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখন চিন্তা করো এখানে কতটুকু অংশ ধ্রুবক, জিও ধ্রুবক, হাফের মানও ধ্রুবক 0.5, এটা কখনোই চেঞ্জ হবে না, হাফ ইজ অলওয়েজ হাফ। সো এই দুইজন ধ্রুবক আর একটা সমান চিহ্নের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি। আগে ছিল এইচ আর ওই পাশে আছে টি স্কোয়ার। আর গ্যালিলিও কিন্তু ওনার তৃতীয় সূত্রে এটি বলেছিলেন। সো আমাদের মেইনলি কি মনে রাখতে হবে, তিনটা বিষয়। এক, পরন্ত বস্তু সমূহ সমান সময়ে সমান দূরত্ব। দুই, পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক। তিন, পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। তোমাদের প্রশ্নে যে ধরনের ম্যাথ আসতে পারে তার মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে গ্রাফ ব্যবহার করে। তোমাকে বলে দেওয়া হয় যে এখানে আছে সময়, এখানে আছে বেগ, তো এভাবে একটা সাম টাইপ অফ গ্রাফ যদি দিয়ে দেয় এবং বলে যে এটা হচ্ছে ও পয়েন্ট বা 0, এটা হচ্ছে এ, তো 0 থেকে এ এর মধ্যে কি প্রশ্ন করবে যে ত্বরণ হয়েছে কিনা, হ্যাঁ, এরপরে ত্বরণ হলে কত, ত্বরণ হয়ে থাকলে কত, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। সেগুলো বিবেচনায় আমরা তোমাদেরকে গ্রাফ নিয়ে কিছুটা আইডিয়া দিতে চাই। আমরা দেখেছিলাম ভি সমানুপাতিক টি গ্যালিলিও সূত্র থেকে। সমানুপাতিকের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা সময় যত বাড়াবো বেগও তত বাড়বে। সো কল্পনা করো এটি একটি গ্রাফ পেপার, এটা হচ্ছে তার এক্স অক্ষ এবং এটা হচ্ছে তার ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা নিলাম সময়, ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম বেগ। এক্স অক্ষ বরাবর আমরা কাদেরকে নিব, যারা ক্রমান্বয়ে বাড়তেই থাকে, কখনো কমার সম্ভাবনা থাকে না। যেমন ধরো সময় কি কখনো 5 সেকেন্ড থেকে ব্যাক করে আবার 4 সেকেন্ড হয় না। অর্থাৎ সময় সহ যত ধরনের রাশি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাদেরকে আমরা এক্স অক্ষে রাখি। কিন্তু বেগ সময় যত যায় বাড়তেও পারে, বাড়তে বাড়তে আবার কমে গেল, আবার সমান হয়ে গেল, এভাবে হইতে পারে। সো যাদের উঠানামা হতে পারে তাদেরকে আমরা ওয়াই অক্ষে রাখলাম। এখন আমরা বলেছি যে ভি সমানুপাতিক টি, যদি তাই হয় সময় যত যাবে ভি কে বাড়তে হবে, কারণ আমরা জানি সমানুপাতিক রাশিগুলো একজন বাড়লে অন্যজনও বাড়ে। তাহলে 0 সেকেন্ডে ধরো ব্যাগ হচ্ছে 0, 1 সেকেন্ডে ধরো ব্যাগ হচ্ছে 2, 2 সেকেন্ডে ধরো ব্যাগ হচ্ছে 4, 3 সেকেন্ডে ধরো ব্যাগ হচ্ছে 6। তাহলে সময় যত যাচ্ছে বেগ বেড়েই চলছে। আর এটাকে যদি আমি এভাবে রেখাগুলো মিলিয়ে দিই তাহলে আমরা এরকম একটা রেখা পাই। এর মানে যারা সমানুপাতিক সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রে গ্রাফ হবে এই রকম। এবার আমরা যদি লিখি এ সমানুপাতিক 1/c, যদি এমনটা হয় তাহলে আবারও গ্রাফ পেপার, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে আছে কি সি, এখানে আছে এ, ধরে নিলাম সি হচ্ছে ক্রমান্বয়ে শুধু বেড়েই চলে, তাহলে এক্স অক্ষ বরাবর টি, কারণ আমরা জানি যে শুধু ক্রমান্বয়ে বেড়েই চলে, কমার সম্ভাবনা কম, তাকে আমরা এক্স অক্ষে রাখি। সো এখানে আমাদের কি থাকবে, সি থাকবে। আর ওয়াই অক্ষে এ হচ্ছে আমরা ধরে নিলাম। সো আমরা দেখলাম যে 0 সেকেন্ডে এ ছিল 5, 1 সেকেন্ডে এ হয়ে গেছে 4, 2 তে 3, 3 তে 1 এবং 4 এ 0.5 হয়ে চলছে। সো পয়েন্টগুলো সবগুলো মিলিয়ে দিলে এরকম একটি চিত্র পাওয়া যায়। এর মানে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকা দুটি রাশিকে যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষে স্থাপন করি তাহলে তাদের চিত্রটি হবে এরকম। অর্থাৎ মোটামুটি যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রেই চিত্র এরকম আসবে, যে কোনো সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে চিত্র মোটামুটি এরকম আসবে। আচ্ছা, এবার কল্পনা করো যে এটি একটি গ্রাফ পেপার, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে আছে সময় আর এখানে আছে সরণ। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই রেখাটির পরিচয় বের করতে, মানে এই রেখাটি কি রিপ্রেজেন্ট করতেছে। আরেকটা হতে পারে যদি সরলরেখাটি যদি এরকম হয়, আবার আরেকটি হতে পারে সরলরেখাটি। তাহলে সবুজ, এটি মূলত বক্ররেখা, সবুজ রেখাটির ক্ষেত্রে আমরা বলতে পারি এস টি এর সাথে ব্যস্তানুপাতিক, আর কালো রেখাটি দ্বারা আমরা বলতে পারি টি এর সাথে সমানুপাতিক।
আর লাল রেখাটি রিপ্রেজেন্ট করছে যে সময়ের সাথে সাথে এস স্থির। এই ক্ষেত্রে সময় যত বৃদ্ধি পায় স্মরণও তত বৃদ্ধি পায় কালো রেখাটির ক্ষেত্রে, কারণ কালো রেখাটির ক্ষেত্রে সময় আর স্মরণ হচ্ছে পরস্পর সমানুপাতিক সম্পর্কে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে সময় যত যাচ্ছে স্মরণ তত বাড়ছে, আর সময়ের সাথে স্মরণের বৃদ্ধি বা হ্রাসকেই বলে বেগ। ওকে, এর মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই কালো রেখাটি বেগকে রিপ্রেজেন্ট করছে। আবার আমরা যদি আরেকটি গ্রাফ আঁকার চেষ্টা করি, এখানে আছে সময় কিন্তু স্মরণের পরিবর্তে এখানে আছে বেগ। এখন যদি আমি সমানুপাতিকের গ্রাফ আঁকি, ব্যস্তানুপাতিকের গ্রাফ আঁকি এবং এক্স অক্ষের সমান্তরালে একটি সরলরেখা আঁকি, কোনটি কি রিপ্রেজেন্ট করছে? যে কালো রেখাটি রিপ্রেজেন্ট করছে ভি সমানুপাতিক টি, মানে সময় যত যায় ভি তত চেঞ্জ হচ্ছে, মানে বাড়ছে। তাহলে কি ডিসিশনে আসা যায় যে সময়ের সাথে বেগের চেঞ্জ সেটা কিন্তু ত্বরণ, তার মানে এই কালো রেখাটি ত্বরণকে রিপ্রেজেন্ট করছে। ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় ভি টি এর সাথে ব্যস্তানুপাতিক। এর মানে দাঁড়ায় যে সময়ের সাথে ভি এর পরিমাণ কমছে, বাট স্টিল এটা সময়ের সাথে ভি এর চেঞ্জ মিন করছে, সো এটাও ত্বরণের। কিন্তু এটা হচ্ছে ধনাত্মক ত্বরণের ক্ষেত্রে, কারণ সময় যত যায় বেগের চেঞ্জ তত বাড়ে। মানে ধরো আগে ছিল 0, পরে হচ্ছে 5, তার মানে বেগ বাড়ছে, আর বেগ বৃদ্ধির হার হচ্ছে ধনাত্মক ত্বরণ। কিন্তু ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে সময় যত যায় বেগ তত কমে। শুরুতে পরে বেগ হলো ধরো 0.5, এর মানে সময়ের সাথে বেগের মান হ্রাস পেয়েছে। তো সেক্ষেত্রে এটিও ত্বরণ, তবে এটি হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আচ্ছা, আবার এই ক্ষেত্রে সময়ের সাথে যখন এই যে স্মরণ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, এর মানে এখানেও কিছু স্মরণের পরিবর্তন হচ্ছে, এখানেও সময় আছে, সুতরাং এটিও একটি ব্যাগ নির্দেশ করছে, বাট এটি ঋণাত্মক ব্যাগ আর এটি হচ্ছে ধনাত্মক ব্যাগ। আচ্ছা, ধনাত্মক ঋণাত্মক বলতে আসলে এভাবে ডিরেক্টলি ব্যাগকে হয়তো রিপ্রেজেন্ট করা হয় না, বাট ধনাত্মক ঋণাত্মক দিয়ে বোঝা যায় যে এটি কি দূরত্ব ধীরে ধীরে কি বৃদ্ধি পাচ্ছে নাকি দূরত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আবার লাল রেখাটি দ্বারা কি বোঝায় যে টি এর সাথে এস টি, মানে সময় যত যাচ্ছে, শুরুতেও এস এর মান 5 মিটার ছিল, 10 সেকেন্ড পরেও এস এর মান 5 মিটার, অর্থাৎ আমি এই যে 5 মিটার অবস্থানে দাঁড়িয়ে আছি, তার মানে এই রেখাটি দ্বারা বোঝায় যে আমার সময় যত যায় স্মরণের কোনো চেঞ্জ হয় না, অবস্থানের কোনো চেঞ্জ হয় না, এর মানে আমি স্থির দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই রেখাটি দ্বারা বোঝা যায় আমি স্থির। কিন্তু বেগের ক্ষেত্রে সময় যত যায়, একটা বেগ থাকলেও সেই বেগটা কি স্থির থাকে, এর মানে এই রেখাটা দ্বারা বোঝা যায় যে আমি একটা স্থির বেগে চলতেছি, মানে সমবেগে চলতেছি। ঠিক আছে, দ্যাটস অল। ফাইনালি পরীক্ষায় কমপ্লেক্স একটা জিনিস যদি আসে, যে ধরো এরকম একটা পার্ট এবং এখানে বললো টি এবং এখানে বললো হচ্ছে ভি, তাহলে আমরা কি বলতে পারি যে এতটুকু যেহেতু সমানুপাতিক সম্পর্কে আছে, এর মানে হচ্ছে সময় ডেল ভি ইকুয়াল টু এ। এখন এখানে যেহেতু সমানুপাতিক সম্পর্কে, অর্থাৎ সময়ের সাথে বেগের মান কি বৃদ্ধি পাচ্ছে, এর মানে এটা হচ্ছে একটা ধনাত্মক ত্বরণের অংশ। এবার এখান থেকে এতটুকুর মধ্যে, ইভেন এতটুকুতেও সময়ের সাথে কি ত্বরণের পরিমাণ বা বেগের পরিমাণ আসলে হ্রাস পাচ্ছে, আর সময়ের সাথে বেগের পরিমাণ হ্রাস পাওয়া মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দন। অর্থাৎ এই পার্টটুকু আমি লাল করে দিচ্ছি, এই পার্টটুকু হচ্ছে ঋণাত্মক ত্বরণ রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আর আমি যদি আরো এইভাবেও রিপ্রেজেন্ট করা থাকতো, এর মানে বলতাম যে এই পার্টটুকু আসলে সময়ের সাথে বেগের কি নো চেঞ্জ, মানে বেগ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, একটা স্পিডে আমি চলতেছি কিন্তু বেগ চেঞ্জ হচ্ছে না, বেগের নো চেঞ্জ মানে হচ্ছে এক্ষেত্রে ত্বরণ ইকুয়াল টু 0, আর বস্তুটি সম বেগে চলছে। ওকে, আজকের ক্লাসে এতটুকুই। আমরা পরবর্তীতে আলাদা করে কিছু প্র্যাকটিস সেশন নিব, যেখানে তোমাদের বোর্ড পরীক্ষা আসা বিভিন্ন ধরনের প্রশ্ন এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।